সকলকে নমস্কার যারা জয়েন করেছেন। সাহিত্যিকার আয়োজিত রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক সাপ্তাহিক পাঠচক্রের অষ্টম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমাদের সঙ্গে বক্তা হিসেবে আছেন শ্রী সুদীপ কুমার সান্যাল মহাশয়। ওনার বক্তব্যের বিষয় একটু অন্ধকারও থাকুক। আবার বলি, একটু অন্ধকারও থাকুক। শ্রী সান্যাল পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করে বিখ্যাত আলোক পরিকল্পক শ্রী তাপস সেনের অধীনে কাজ শুরু করেন আজ থেকে প্রায় 2 দশক আগে। বর্তমানে থিয়েটার এবং স্থাপত্য আলোক পরিকল্পনায় তিনি স্বনামধন্য। 100টিরও বেশি থিয়েটারের আলোক পরিকল্পনা ছাড়াও দেশের বিখ্যাত নাট্যজনেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার আছে। একাধিক সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে তিনি সম্মানিতও হয়েছেন। আজ শ্রী সুদীপ কুমার সান্যাল মহাশয়কে আমাদের মধ্যে পেয়ে আমরা সম্মানিত ও আনন্দিত। বক্তার অনুরোধে আজকের এই সেশনটিকে আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশন করছি। ফলে মানে বক্তব্যের পরে, অন্যান্য দিন যেরকম হয় বক্তব্যের পরে প্রশ্ন উত্তর পর্ব থাকে, আজকে সেরকমটি হবে না। আজকে বক্তব্যের মাঝখানেই যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কারোর মনে কোনো প্রশ্ন ওঠে, দয়া করে হ্যান্ড রেজ করবেন। সেই মুহূর্তেই আপনারা বক্তার কাছে আপনাদের প্রশ্ন পৌঁছে দিতে পারবেন। কিন্তু যদি প্রশ্ন না থাকে বা যখন প্রশ্ন করছেন না, সেই সময় আপনারা দয়া করে সবাই মাইক্রোফোনগুলি অফ রাখবেন। তাহলে বাকি শ্রোতাদের এবং বক্তার সুবিধা হবে। আর দয়া করে কেউ স্ক্রিন শেয়ার করবেন না, তখন বক্তা আমাদেরকে স্লাইড দেখিয়ে বলবে। আমি আর সময় নেব না, আমরা সরাসরি সুদীপদার কাছে চলে যাচ্ছি। সুদীপদা, আপনি আপনার বক্তব্য শুরু করুন। থ্যাংক ইউ। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই একটা প্রবলেম হয় যে এরকম ভাবে বললে অ্যাটলিস্ট দীপ্রর ভিডিওটা অন ছিল, দীপ্রর মুখটা দেখতে পাচ্ছিলাম, নাহলে মনে হয় ক্যামেরাটা অন্ধকারের সাথে কথা বলছে, ফিডব্যাক পাওয়া যায়। তো যাই হোক, হোয়াট এভার, মানে আমি এটা ঠিকই যে আমি বলেছি ইন্টারঅ্যাক্টিভ করার কথা আমি বলেছি। তার কারণ হচ্ছে যে আমার ধারণা যে বিষয়টা নিয়ে বেসিক্যালি আমি কথা বলবো অ্যাকচুয়ালি, সেই বিষয়টায় আমার ধারণা সবার হয়তো ইকুয়ালি সবকিছু সম্পর্কে হয়তো জানা নাও থাকতে পারে। কিছু কিছু নতুন বিষয় আছে, একেবারে খুবই আধুনিক কিছু কিছু বিজ্ঞানের ব্যাপার আছে, মানে দেখার বিজ্ঞান, দর্শনের বিজ্ঞান। দর্শন মানে ফিলোসফি নয় আর কি, মানে ভিশন, এই অর্থে। তো সেই হিসেবে আমি এটা বলেছিলাম। তবে আমি এটাও বলছি যে যখন ধরা যাক একটা স্লাইডে আমি থাকবো বা কথা বলবো, সেই সময়টায় যদি একটু মনে রাখা যায়, যদি তারপরে কোয়েশ্চেনটা করা যায়, হ্যান্ড রেজ করা যায়, আমার সুবিধা হবে। আর আমি যদি পুরো স্ক্রিন শেয়ার করি, আমি জানি না, সেটা দীপ্র বলতে পারবে যে তাহলে কি আমি হ্যান্ড রেজটা দেখতে পাবো আদপেই, মানে সেটা আমি বুঝতে পারছি, কারণ আমার পুরোটাই হ্যান্ড রেজ আপনি দেখতে পাবেন তাহলে না। আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমি কিছুটা বলার পরে আমি একবার জিজ্ঞেস করবো, মানে একবার জাস্ট কথা বলবো, জিজ্ঞেস করবো। যদি যদি তুমি বা অন্য কেউ আমাকে একটু ক্লু দিয়ে দাও যে হ্যাঁ এই কোয়েশ্চেন আছে, বা কেউ কোয়েশ্চেন করছে, বা এই কোয়েশ্চেনটা এসে গেছে অলরেডি, মানে সেই সময় যদি কেউ লিখে দেয় চ্যাট বক্সেও, তো আমি তো দেখতে পাবো না। তো তুমি যদি আমাকে একটু ধরিয়ে দাও, তাহলে আমার তখন সুবিধা। ওকে, তাহলে আপনার যখন সুবিধা হবে, মানে আপনার যখন মনে হবে আপনি কোয়েশ্চেন নেবেন, তখন আপনি আমাকে বলবেন। যদি কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি হ্যান্ড রেজ করে থাকে, আমি সেটা আপনাকে কমিউনিকেট করব। হ্যাঁ, কারণ নাহলে আমি বুঝতে পারবো না। ফুল স্ক্রিন শেয়ার করে রাখবো। ঠিক আছে, চলো আমি শুরু করি তাহলে। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করছি, যাচ্ছে। আচ্ছা, আমি একটা জাস্ট একটা আমার বানানোই, মানে আমি একটা কাজ করেছিলাম, তার একটা ভিডিও মানে এটা একটা অ্যানিমেশন ভিডিও, একটা ভার্চুয়াল জিনিস। আমি জাস্ট সেটা দিয়ে শুরু করছি। কেন শুরু করছি সেটা পুরোটা যাওয়ার পরে বোঝা যাবে। সো আমি স্টার্ট করি, তারপরে আমি বলবো, অনেক কিছুই হয়তো বলার থাকবে আমার। মানব সভ্যতার একটি অন্যতম প্রধান চালিকা শক্তি।
আমাদের আজকের গল্প মানব সভ্যতার সেই মহান কল্পনারই একটি উজ্জ্বল নিদর্শন। আজকের আকাশ বছরের একটি বিশেষ রাত্রির আকাশ, যে আকাশে তারামণ্ডলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে দুর্গা, মহিষ, সিংহ, মহিষাসুরেরা। আসুন আমরা লক্ষ্য করি সেই রাত্রির আকাশ কি বলে। এই রাত্রির আকাশে প্রথম যে তারামণ্ডলীকে দেখা যায় তা হলো বৃষ বা টরাস। ওই দেখুন, রেখাচিত্রে ফুটে উঠছে তার চেহারা। প্রাচীন মানুষেরা একেই আকাশের মদমত্ত মহিষ হিসেবে কল্পনা করেছিলেন। ওই দেখুন, ওর রক্তবর্ণ একটি চোখ জ্বলজ্বল করছে। মদমত্ত মহিষের পরেই আকাশে যে তারামণ্ডলীর আগমন ঘটে সেটি হলো আমাদের অতি পরিচিত কালপুরুষ বা ওরিয়ন। কিংবদন্তি অনুযায়ী ওরিয়নের জন্ম হয়েছিল মহিষের চামড়া থেকে। এই উজ্জ্বল তারামণ্ডলীকে প্রাচীন মানুষেরা এক অশান্ত শিকারী রূপে কল্পনা করেছিলেন। মদমত্ত মহিষের এত কাছে মহিষের চামড়া থেকে জাত নররূপী এই তারামণ্ডলী তাহলে কার প্রতীক? মহিষাসুরের। প্রাচীনকালে পৃথিবীর নানান প্রান্তে একটি ছবি দেখতে পাওয়া যায়, একটি সিংহের সঙ্গে একটি মহিষের যুদ্ধ। কোনো কোনো বিজ্ঞানের ইতিহাসবিদের মতে সিংহ আর মহিষ আকাশের দুটি তারামণ্ডলী, একটি বৃষ, অপরটি ওই যে ফুটে উঠছে সিংহ রাশি বা লিও, মা দুর্গার বাহন। সারা পৃথিবী জুড়েই সিংহ শক্তির প্রতীক। আপনারা অভিমুখটা লক্ষ্য করুন, সিংহ ও মহিষ বিপরীতমুখী, যেন যুদ্ধরত। পণ্ডিতেরা মনে করেন দেবী দুর্গার ধারণাটি এসেছে পশ্চিম এশিয়ার এক দেবী ভার্গোর পুজো থেকে। বলা বাহুল্য, আকাশে ভার্গো বা কন্যা রাশিকেই প্রাচীন মানুষেরা ভার্গো দেবীর প্রতীক রূপে কল্পনা করে এসেছিলেন। আমরা আরো একবার আকাশটিকে দেখে নিই। পূর্ব আকাশে কন্যা রাশি, মধ্য আকাশে সিংহ রাশি, আর পশ্চিম আকাশে ঢলে পড়ছে কালপুরুষ ও বৃষ রাশি। আরো কয়েকটি চমকপ্রদ তারামণ্ডলী এই নারীরূপী কন্যা রাশির চারপাশে রয়েছে, যেমন গদাকৃতির বুটিস, চক্রাকৃতির করোনা বোরিয়ালিস, অন্যদিকে আছে জলসর্প বা হাইড্রা। উদয় আগমনের প্রতীক হলে অস্ত মৃত্যুর প্রতীক। এই আকাশ যেন বলছে মা দুর্গারূপী কন্যা রাশির আগমন মহিষরূপী বৃষ রাশি ও তৎসহ মহিষাসুরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আর এইটাই আজকের আকাশের শেষ ছবি, কারণ দেবীর আগমন ও মহিষাসুরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই হয়ে এলো ভোর। এ এক নতুন সকাল। দুষ্টের দমন করে দেবী যেন এক নতুন দিনের সূচনা করলেন। এই শোনা যাচ্ছে তোমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে ভিডিওটা দেখালাম, এটা বেসিক্যালি এইটা দেখাবার জন্য বা বোঝাবার জন্য, বা এটা আমার মনে হয় যে রাত্রের আকাশ বা রাত্রি বা অন্ধকার বা এই সংক্রান্ত অনেক কিছুই হয়তো মানব সভ্যতার কল্পনাকে খুব উস্কে দিয়েছে। আর মানুষের যে সভ্যতা এগিয়েছে, যেটা চলেছে, তার থেকে যে সংস্কৃতি তৈরি হয়েছে, তার সেক্ষেত্রে দাঁড়িয়ে কল্পনা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে। মানুষ
কল্পনা করতে পারে। মানুষের এই কল্পনার প্রকাশ বা কল্পনা থেকে মানুষের নানা রকমের শিল্প, সাহিত্য, ছবি ইত্যাদি একটা বিপুল সম্ভার মানুষ তৈরি করেছে। আমার আজকের বক্তব্য, যার আক্ষরিকভাবে আমরা ঠিক বাংলা করিনি, আমি এখানে লিখেছি লেট দেয়ার বি ডার্কনেস, আর ওখানে লেখা ছিল একটু অন্ধকারও থাকুক। অ্যাকচুয়ালি আমার এই স্লাইডগুলো সবই ইংরেজিতে বানানো, কারণ আমি প্রথম কথা আমি বাংলা হরফে কম্পিউটারে লিখতে পারি না, সেটা আমার ত্রুটি, মার্জনা চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু কিছু টার্ম আছে, যে টার্মগুলোর বাংলা কি সেটাও আমি খুব ভালো করে জানিও না। আমার ধারণা আমি যখন বলবো তখন আশা করি সেই টার্মগুলো সবার সাথে পরিচিত। যদি কারোর কোনো অসুবিধা হয় জানাবেন, আমি নিশ্চয়ই সেটা পরিষ্কার করার চেষ্টা করব। এটা ছিল আমার একটা, কি বলবো, মানে এটা একটা যা হয় একটা, এটা একটা প্রাথমিক একটা ভিডিও দেখালাম, একটা প্রাথমিক পর্যায়ে, প্রাথমিক একটা অংশ। আমার মূল যে বক্তব্য যেটা আছে সেটা সাথে এটার সম্পর্ক আছে, কিভাবে আছে আমি সেদিকে এগোই। এটা একটা চার্ট, বেসিক্যালি এটা চার্ট হচ্ছে আমাদের দিন, রাত্রিবেলা আমাদের কিরকম আলো, মাপ কিরকম থাকে, কতটা আলো থাকে তার একটা মাপ। এখানে লেখা আছে পরিষ্কার, মানে সবটাই লেখা আছে, তবু আমি বলছি, এই যে FTCD বলে যেটা লেখা আছে, আমি বরঞ্চ একটুখানি এটা করি, তাহলে সুবিধা হবে, পয়েন্টারটা নিয়ে নিলে আমারও বোঝাতে সুবিধা হবে। এই যে লেখা আছে ফুট ক্যান্ডেল, এটা একটা আলোর মাপ, একটা ইউনিট। মোদ্দা কথা এরকম ভাবে খুব সহজ ভাবে আমরা ভাবতে পারি যে দিনের বেলা যখন পুরো সানলাইট থাকে তখন তার মাপ থাকে যদি 10,000 হয়, তাহলে ফুল ডে লাইট, ফুল ডে লাইট বলতে আমরা বলতে চাইছি যে আকাশে তো শুধু সূর্যের আলো দিয়ে তো আমাদের সবকিছু আলোকিত হয় না, সেটা স্কাইলাইট যেটা আমরা বলি, বা আকাশের আলো যেটাকে বলি, যেটা ধরা যাক একটা বাড়ির ভেতরে তো সূর্যের আলো ঢুকছে না, কিন্তু তার ভেতরে তো আলো ঢুকছে। সেটা কোথা থেকে ঢোকে আলোগুলো? সেটা স্কাইলাইট আর কি, আকাশ থেকে রিফ্লেক্ট করে আলোগুলো আসে। সেই আলোটার মাপ যদি 1000 হয়, একটা ওভারকাস্ট ডে, মানে একটা মেঘ করে আছে এমন একটা আকাশের যদি যা আলো থাকে তার মাপ যদি 100 হয়, তাহলে খুব একটা ডার্ক একটা দিনের মাপ যদি 10 হয়, তাহলে প্রায় সন্ধ্যের মুখে বা বিকেলের শেষের দিকে তার মাপ হয়ে যায় 1। এবং যত সন্ধ্যে গড়াতে থাকে তত আলো কমতে থাকে, এবং যখন খুব গভীর সন্ধ্যে হয়ে যায় তখন আলোর মাপ হয়ে যায় 0.1। 0.1 মানে 1/10 ভাগ। তখনও কিন্তু সূর্যের আলো আছে আকাশে। এরপরে কতগুলো মাপ লেখা আছে আমাদের। একটা হচ্ছে যখন পূর্ণিমার রাত, তখন নর্মালি কি মাপ থাকে? 0.01। যখন আধখানা চাঁদ থাকে তখন কি মাপ আছে? এবং যেদিন অমাবস্যা, শুধু তারার আলোয় আকাশ আলোকিত থাকে, সেদিন তখন আলোর কি মাপ থাকে? এবং যদি মানে একদম অন্ধকার, পিচ ডার্ক বলতে আমরা যেটাকে বুঝি, যে একেবারে খুব মেঘলা এবং একেবারেই কোনো আলো নেই, তাহলেও একটু আলো থাকে, সেই আলোটা মাপও লেখা আছে, এটা খুবই কম, নেগলিজিবল। এখন এই মাপগুলো আমি বলছি কেন, এত কিছু মাপ ঝোপ জেনে আমাদের কি লাভ? আমি পরের স্লাইডে যাই, এটা একটু মাথায় রাখবেন, দরকার পড়লে আমি ব্যাক করব এই স্লাইডে। এই হচ্ছে হোয়াট ইজ ডার্কনেস। আমাদের দেখার পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের চোখের পয়েন্ট অফ ভিউ থেকে ডার্কনেস, আমরা অন্ধকার বলতে আমাদের ব্রেন, আমাদের চোখ কি বোঝে?
তিন ধরনের ভিশন আমরা আছে আমাদের দেখার, তিন রকমের ভিশন এখানে লেখা আছে। একটা ফোটোপিক, একটা মেসোপিক, একটা স্কোটোপিক। এই ফোটোপিক, এই যে চার্টটা দেখা যাচ্ছে নিশ্চয়ই পরিষ্কার করে, এই চার্টের মধ্যে এই যে স্কোটোপিক, মেসোপিক আর ফোটোপিক, এই ফোটোপিক যে ভিশন যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের দিনের বেলার দেখা, দিনের বেলায় আমরা দেখি যেটা। এই মেসোপিক যেটা, এটা হচ্ছে দিন এবং রাতের মাঝামাঝি সময়ে আমাদের দেখা। আর স্কোটোপিক যেটা, সেটা একেবারেই আমাদের রাত্রিবেলায় দেখা। এখানে মাপগুলো খুব পরিষ্কার ভাবে লেখা আছে, 5 বা তার বেশি যা হয়, মানে সেই 10,000 অব্দি পুরোটাই আমাদের ফোটোপিক ভিশন। আলোর মাপ যদি 5 থেকে শুরু করে 10,000 অব্দি, মানে 10,000 ক্যান্ডেলিয়া পার মিটার স্কোয়ার, যে মাপ অব্দি হোক সেটাকে পুরোটাই ফোটোপিক ভিশন। 5 থেকে 0.005 এই মাপটা হচ্ছে মেসোপিক ভিশন। আর 0.5 এবং বা তার থেকে নিচেরটা আমাদের পুরোটাই হচ্ছে স্কোটোপিক ভিশন। অর্থাৎ এই অংশটায় একেবারেই দিনের বেলা দেখা, এইটা একেবারেই রাত্রিবেলার দেখা, মাঝের অংশটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। এই অংশটায় আমরা দিনের দেখাও থাকে, আবার রাতের দেখাও থাকে, তারা মিলেমিশেই থাকে। যত দিন শেষ হয়ে রাতের দিকে গড়াতে থাকে, এই যে তলায় একটা বার আমি দিয়েছিলাম, এই বারটা বেসিক্যালি এই দিকটা দেখা যাচ্ছে, দিকটা পুরো অন্ধকার, এবং অন্ধকার থেকে আস্তে 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 ব্রাইট হয়ে যায় জিনিসটা। তো এই যত এই আলোর থেকে যত এই অন্ধকারের দিকে এগোতে থাকে, তত আমাদের দিনের ভিশনটা কমতে থাকে, এই যে গ্রাফটা কমতে থাকে, আর এই রাতের ভিশনটা বাড়তে থাকে। আমরা সবাই এখানে আমরা জানি মোরাললেস যে, জানি না সবাই জানি কিনা, কিন্তু অনেকেই জানি যে আমাদের চোখে, আমাদের দেখার জন্য আমাদের চোখে দু ধরনের মূলত কোষ আছে। একটা হচ্ছে রড আর একটা কোন। এই কোন কোষটা অ্যাকচুয়ালি আমাদের দিনের বেলায় দেখে, দিনের বেলায় দেখতে সাহায্য করে কোন কোষটা, আর রাত্রিবেলা দেখতে সাহায্য করে রড কোষটা। মানে একটা কোষ নেই, অনেক অনেক কোষ আছে, অনেক কোন কোষ আছে, অনেক রড কোষ আছে। রড কোষটা কমপ্লিটলি ও কাজ শুরু করে যখন তার মাপ থাকে হচ্ছে 5 ওপরে, যখন আলো থাকে তখন রড কোষটার কোনো কাজ নেই। সিমিলারলি 0.005 এই যে মাপটা, এই মাপটার পরে আর কোন কোষের কোনো কাজ নেই। আমি একটু আবার আগের স্লাইডটা দেখাচ্ছি। 0.005 এবং সেখান থেকে 5, অর্থাৎ ভেরি ডার্ক স্কাই, এটার মাপ হচ্ছে 10। মনে রাখবেন মাপ যেটা বলেছিলেন, ভেরি ডার্ক স্কাই 10 বা তার উপরের এন্টায়ারটা, এটা পুরোটাই আমাদের কোন কোষের কাজ। অর্থাৎ আমি বলেছিলাম 5 থেকে 0.5 অব্দি, অর্থাৎ এই যে তিনটে লেভেল, অর্থাৎ ভেরি ডার্ক স্কাই এর পর থেকে, অর্থাৎ এই যে দুটো, সন্ধ্যার সময়টা এবং পূর্ণচন্দ্র যখন থাকে, এই সময়টা কিন্তু আমাদের কোন কোষ এবং রড কোষ দুটোই কাজ করে। যত এই সময়টায় কোন কোষের কাজ বেশি, রডের কম, এবং আস্তে আস্তে এই সময়টায় ফুল মুন, যখন আমি বলছি পূর্ণিমায়, তখন প্রায় কোন কোষের আর কাজ নেই, খুব কম রড কোষই তখন করছে, দেখতে সাহায্য করছে। এবং তারপরের যেটা, এই পর্যায়গুলোতে আবার কোন কোষের কোনো কাজ নেই, শুধু রড কোষের কাজ। এই যে তিনটে জিনিস, তিনটে ধরনের আমাদের দেখা, এই তিনটে দেখাই আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, আমাদের যাবতীয় আমাদের দেখার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আমাদের চোখের এটা একটা, আমাদের চোখের একটা মোরাললেস একটা ছবি, একটা এটা অনেকেই পরিচিত, বা পরিচিত না হলেও কোনো অসুবিধা নেই।
এটা আমাদের চোখের ভেতরটা, এবং এখানে একটা এই যে সোজা লাইনটা আছে, এই লাইনটাকে আমরা বলি ভিজুয়াল অ্যাক্সেস, অর্থাৎ আমাদের চোখের সোজা স্ট্রেট লাইন। আমরা ভিজুয়াল অ্যাক্সেস খুব স্ট্রেট করে আমরা দেখতে পছন্দ করি। আর এইটা হচ্ছে এই গ্রাফটাতে, এইটাতে দেওয়া আছে আমাদের চোখের এই যে মাপগুলো আছে, দেখুন 80, 60, 40, 20 এগুলো ডিগ্রি, 0, আবার 20, 40, 60, 80, এইখানেও একই মাপ দেওয়া আছে। এই 0টা হচ্ছে এই 0টা, এই 20টা হচ্ছে এই 20টা, আবার এই দিকে 20টা হলো এই 20টা। বোঝা যাচ্ছে কি? মানে অসুবিধা হচ্ছে কিছু বুঝতে? জিজ্ঞেস করছি। ঠিক আছে, বাহ। তো এই যে মাপটা, এই অনুযায়ী কোষগুলো, মানে রড এবং কোন কোষ, চোখে কোনটা কোথায় থাকে সেটা একটা বোঝানো হয়েছে। দেখা যায় যে এই 20 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, ইনফ্যাক্ট তাও না, 10 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, অর্থাৎ এই 0 থেকে এদিকে 10 এদিকে 10, মানে এইটুকুর মধ্যে আমাদের যাবতীয় কোন কোষগুলো থাকে, যাবতীয়। অর্থাৎ কোন কোষ কি করে? আমাদের দিনের বেলার যে ভিশন সেটা দেখতে সাহায্য করে। এই এরিয়াটার মধ্যে রড কোষ প্রায় থাকেই না, দেখা যাচ্ছে রড কোষ, এই যে রড কোষটা আছে, এগুলো 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 শুরু হচ্ছে অলমোস্ট 10 ডিগ্রির পর থেকে। এই রড কোষ, এই অর্থাৎ প্রথমে এইটুকু জায়গার মধ্যে শুধুমাত্র কোন কোষগুলো থাকে, তারপরে এইখান থেকে এতটা রড কোষে ভর্তি, আবার এখানেও প্রায় এতটা রড কোষে ভর্তি, অর্থাৎ রড কোষের পরিমাণও আমাদের অনেক বেশি কোন কোষের থেকে। কিন্তু কোন কোষটা থাকে হচ্ছে আমাদের চোখের সেন্টার, অর্থাৎ আমাদের যে দিনের বেলার ভিশন, আমরা যে দিনের বেলায় দেখি, সেটা পুরোটাই অ্যাকচুয়ালি স্ট্রেট, বা ভিজুয়াল অ্যাক্সেসটা স্ট্রেট, সোজা একটা জিনিসকে দেখি। আমরা যদি খেয়াল করি যে আমরা কিভাবে দেখি, সেই দেখার মধ্যে দিনের বেলার দেখার আর রাত্রিবেলার দেখার মধ্যে আমাদের একটা ফারাক আছে। যদিও আজকাল দাঁড়িয়ে সেই ফারাকটা খুব একটা বোঝা যায় না, কারণ আমরা তো সবই আজকাল দিনের বেলার মতোই দেখি। অর্থাৎ 5, এই যে মাপটা আমি বলেছিলাম, যার পর থেকে কোন কোষ কাজ করা শুরু করে, এই 5-এর কম আলো বা 2-এর কম আলো প্রায় আমাদের আজকালকার আমাদের নাগরিক জীবনে আর নেই। সেই জন্য রড কোষের আমরা সবই এখন স্ট্রেট লাইনেই দেখি। যাই হোক, মোদ্দা কথা, ব্যাপারটা যেটা বলার জন্য এতটা বলা, সেটা হচ্ছে যে রড কোষের পরিমাণটা অনেক বেশি আমাদের চোখে, কোন কোষের পরিমাণটা কম। তার কারণ রড কোষ খুব কম আলোতে দেখে। যখন রাত্রিবেলায় দেখে মানুষ, তখন এই যে চোখ দিয়ে আলো ঢোকে, এই আলোর পরিমাণটা খুব কম থাকে, সেজন্য অনেক বেশি রড কোষ লাগে, অনেক বেশি সংখ্যক রড কোষ লাগে সেই আলোটাকে চিনতে, বা আলোটার সাহায্যে অবজেক্ট গুলো বা যে জিনিসটাকে দেখতে চাইছে সেটাকে চিনতে। এটা আমার একটা বেসিক একটা অ্যাক্টিভিটি চার্ট, মানে আমি জাস্ট একটা করার জন্য, একটা তুলনা করার জন্য আমি এতক্ষণ যেটা বললাম তার একটা জিস্ট মতো রাখার জন্য আমি এটা বলছি যে রড কোষ আর কোন কোষের কথা। রড কোষ লেখা আছে যেটা, মানে তার সেই অনুযায়ী বলছি যে রড কোষ খুবই কম আলোতে ও অ্যাক্টিভেট হয়। মাপগুলো আমি আগে বলেছি, যদি কারোর মনে না থাকে কোনো ব্যাপার না, যদি আপনার কারোর দরকার হয় আমি এই স্লাইড শেয়ারও করে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। আর কোন কোষ তার অ্যাক্টিভিটি আমি যেটা বললাম যে খুব, মানে মোটামুটি ওই সন্ধ্যের একটু আগের আলো থেকে শুরু করে একেবারে ভর দুপুরের আলো অব্দি পুরোটাই কোন কোষ দেখে। এটা একটা মজার জিনিস হচ্ছে যে রড কোষ ও কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশন, অর্থাৎ ও রড কোষ কিন্তু আমরা যে রং দেখি সেটা রড কোষ দেখতে পায় না বলেই রাত্রিবেলায়, মানে বেশি রাত্রে আমাদের যে ভিশন হয়, অর্থাৎ অন্ধকারের মধ্যে আমরা যেটা দেখি সেটা কিন্তু আমরা কালো সাদাতেই দেখি। অর্থাৎ কালো সাদা বলবো না, মানে গ্রের নানা রকম শেডস, ব্ল্যাক অ্যান্ড ভেরি ডার্ক গ্রে এইসবের শেডেই দেখি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশন থাকে। আর কোন কোষ যেটা দেখে, ও বেসিক্যালি ওর একটা কালার ভিশন আছে। এই যে আমরা সমস্ত কিছু রং দেখতে পাই, সেটা বেসিক্যালি কোন কোষের জন্যই, অর্থাৎ কোন কোষের
এই কালার সেন্সিটিভিটিটা আছে, কিন্তু রড কোষে সেটা নেই। রড কোষ দিয়ে বেসিক্যালি আমরা এই শেপ, সাইজ, কোন অবজেক্টের সেগুলো আমরা দেখি। রড কোষের সবচেয়ে বেশি সেন্সিটিভ ও গ্রিন ব্লু লাইটসে, আর কোন কোষ সবচেয়ে বেশি সেন্সিটিভ ইয়েলো লাইটে, হলুদ আলোতে। যেটা দেখিয়েছিলাম আগের ছবিটা আরেকবার জাস্ট দেখিনি একবার, এইখান থেকে এই অবধি বলেছিলাম রড কোষ, এখান থেকে এই অবধি রড কোষ, আর সেন্ট্রালি কোন কোষ থাকে। এখানে দেখুন সেই জন্য হচ্ছে কি যে কোন কোষ দিয়ে রাত্রিবেলা যখন আমরা একটা দেখি জিনিস, তখন একটা ব্লার্ড ভিশন আমরা পাই, যেহেতু ও চোখের সেন্টারে নেই, অর্থাৎ একটু আমাদের কিন্তু অফ সেন্টার ভিশন হয়। মানে সেভাবে যদি আমাদের চোখকে ফলো করা হয়, তাহলে আমাদের কিন্তু অ্যাপারেন্টলি খুব অল্প আলো যদি দেখে এবং তার চোখকে যদি কেউ ফলো করে, আমাদের কিন্তু তাদের একটু সেই অর্থে টেরা লাগে। কিন্তু রড কোষের ক্ষেত্রে, কোন কোষের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের একটা শার্প ভিশন হয়। তার কারণ হচ্ছে কোন কোষটা ওই ভিজুয়াল যে অ্যাক্সেস, যেটা আমি আগের ছবিটায় দেখালাম, এই যে ভিজুয়াল যে অ্যাক্সেসটা একেবারে এর চারপাশে থাকে, ফলে তখন সোজা ওর দৃষ্টি হয়। এই হচ্ছে বেসিক্যালি আমার রড এবং কোন সম্পর্কে প্রাইমারি বক্তব্য। এর পরের পার্টটা যাওয়ার আগে আমি জাস্ট জিজ্ঞেস করছি যে যদি কারোর কোনো কি কোয়েশ্চেন যদি থাকে ইনফ্যাক্ট, তাহলে আমি সেই প্রশ্নগুলো একটু নিয়ে নিতে পারি যদি কারোর কিছু থাকে। এখনো অবধি কেউ হ্যান্ড রেজও করেনি বা চ্যাট বক্সেও কোনো প্রশ্ন নেই, তাহলে আমি সবাইকে একবার জিজ্ঞাসা করছি কারোর যদি কোনো প্রশ্ন এরপর একটা থাকে অন্য তাহলে বিষয়ের দিকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বক্তাকে বলতে পারেন। ছেড়ে দাও, তাহলে তাহলে আমার মনে হয় এক্ষুনি কিছু আছে বলে শুনছে সবাই। তো আমি লিখছি, আমি আবারও তাহলে আমি প্রেজেন্টেশনে ফিরে যাচ্ছি। শিওর শিওর। বায়োলজিক্যাল ক্লক আমাদের শরীরে, আমরা সবাই জানি, আজকালকার দুনিয়া এটা না জানা কিছু নেই। আমাদের শরীরের ভেতরে একটা ঘড়ি আছে, ক্লক আছে, যে ক্লকটা বেসিক্যালি তার মতো করে ও চলে। এটার সাথে বাইরে যে আমাদের যে ঘড়ি দেখে আমরা চলি, যদি আমরা সেটা নাও চলি, তাহলেও আমাদের শরীর বেসিক কিছু জিনিস আমাদেরকে জানিয়ে দেয় যে কিভাবে বায়োলজিক্যাল ক্লক আমাদের, মানে আমাদের তখন শরীরে কিরকম অ্যাক্টিভিটি হয়, অ্যাক্টিভিটি থাকা উচিত, যেটাকে এখন বর্তমানে যেটাকে আমরা সার্কাডিয়ান রিদম বলেও জানি। অর্থাৎ আমাদের শরীরের ভেতরের একটা তার মধ্যে একটা রিদম আছে, একটা ছন্দ আছে, যে ছন্দে গোটা আমাদের সারাটা দিন বা আমাদের দিনমান কাটে। তার মধ্যে শরীরের ভেতরের একটা ছন্দ আছে। আমি একটা বেসিক একটা জিনিস ধরে একটা চার্ট আমি জাস্ট একটা বলছি, সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি সকাল 6টায়, এটা সারা বছর কখনোই এক থাকে না, প্রতিদিনই বদলে যায়, কিন্তু একটা রাফলি আর কি ধরে নেওয়ার জন্য সকাল 6টায় সূর্যোদয় আর সন্ধ্যে 6টায় সূর্যাস্ত, এটাকে আমি ধরে নিয়ে একটা চার্টের কথা বলছি। এই অনুযায়ী আমাদের শরীরের ক্লকটা চলে। ইন্টারেস্টিং, খুব মন দিয়ে একটু শুনুন, খুব ইন্টারেস্টিং। আমাদের সকালবেলা 6টায় যদি আমাদের সানরাইজ হয়, তাহলে 6:30 নাগাদ আমাদের ব্লাড প্রেশার বাড়তে শুরু করে, অর্থাৎ অ্যাক্টিভিটি শুরু হয়। 7:30 নাগাদ মেলাটোনিন সিক্রেশন বন্ধ হয়। এই মেলাটোনিন কি? মেলাটোনিন বেসিক্যালি একটা হরমোন। এ সম্পর্কে আমি পরে বিস্তারিত ভাবে আসছি। মেলাটোনিন সম্পর্কে আমার অনেকটাই বলার আছে। বলুন, আমাদের সকালবেলা 10টা নাগাদ অ্যারাউন্ড, যদি 6টার সময় সানরাইজ হয় এবং মানুষ ঘুম থেকে ওঠে, তাহলেই 10টা নাগাদ সাধারণভাবে মানুষের অ্যালার্টনেসটা একটা হাইয়েস্ট পয়েন্টে যায়। এরপরে দুপুর আসে, 2:30 নাগাদ আমাদের অ্যাক্টিভিটির জায়গা থেকে, কাজের জায়গা থেকে বেস্ট একটা কন্ডিশনে আমরা পৌঁছই। মজার কথা হচ্ছে এই 2:30 থেকে 3:30, এই যে টাইমটার মাঝখানে ইউজুয়ালি আমরা লাঞ্চ করি বা কিছু করি, এই সময়টা একটা মজা হয় যে এটা একটা
ব্রেন একটা এই সময়টা একটা রিল্যাক্সেশন মোডে যায়, সত্যিই যায়, যেটাকে আমরা দুপুরের ভাত ঘুম বলি, আমাদের ভাত খাওয়ার পরে ঘুম পায় ইত্যাদি যা হয়, সেটা সারা পৃথিবীতে প্রায় সব মানুষেরই হয় এক অর্থে, মানে ন্যাচারালি হওয়ার কথা। কারণ এই সময়টা আবার একটু অ্যালার্টনেস বা অ্যাক্টিভিটির জায়গাটা একটু ড্রপ ডাউন করে। দুটো হরমোন আছে আমাদের, মেলাটোনিন বলে একটা হরমোনের কথা আমি এক্ষুনি বললাম, আর একটা আছে কর্টিসল বলে একটা হরমোন, যেটা আমাদের বেসিক্যালি এই আমাদের দিনের বেলা যখন আমরা চলি তখন সেই কর্টিসল বলে হরমোনটার একটা খুব বড় প্রভাব আছে আমাদের আমাদের অ্যাক্টিভিটির মধ্যে। এবং এই এই সময়টা এসে কর্টিসলটা একটু ড্রপ ডাউন করে, কর্টিসলটার পরিমাণটা একটু কমে, সেই জন্য আমাদের এটা ঘুম মতো পায়। এটা সারা পৃথিবীতেই আছে। আমি শুনেছি জাপানে এরকমও বন্দোবস্ত থাকে যে অফিসে এরকম লম্বা লম্বা সমস্ত চেয়ার্স রাখা থাকে, যেখানে 15 মিনিটস বা 20 মিনিটসের পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই ন্যাপটা নেওয়ার জন্য যেটা হয়, তারপরে আমাদের সবচেয়ে বেশি এফিসিয়েন্সি লেভেলে আমরা পৌঁছাই যদি এই ন্যাপটা নেওয়া হয় বা এই রিদমটাকে মেনটেন করা হয়, তাহলে 4টে থেকে 5টার মধ্যে আমরা সবচেয়ে বেশি এফিসিয়েন্সি লেভেলে পৌঁছাই। ব্রেনের এবং মাসেলের এফিসিয়েন্সি লেভেল ম্যাক্সিমাম জায়গায় যায় 5টা, 4:30 থেকে 5টা, 5:30টার মধ্যে। মজার কথা দেখুন, এই সময় কিন্তু বাচ্চারা খেলাধুলা করে, সবকিছু করে, অ্যাক্টিভিটি করে, তার সাথেও কিন্তু মানে এই যে আমাদের দৈনন্দিন অ্যাক্টিভিটি যেগুলোকে আমরা ধরে নিয়েছি যে আমরা আমাদের দীর্ঘদিন ধরে চলে আসা আমাদের একটা রুটিন, মানুষের শরীরের আমরা সেগুলো প্র্যাকটিস করি, কিন্তু এগুলোর সাথেও অ্যাকচুয়ালি আমাদের বায়োলজিক্যাল ক্লকের একটা সম্পর্ক আছে। কারণ 5টা থেকে 5:30টার মধ্যে, এই 4টে থেকে 5:30টার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের বডির সবচেয়ে বেশি মানে কি বলবো এফিসিয়েন্সি বলো আর অ্যালার্টনেস বলো ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে, ইটস ম্যাক্সিমাম। দেন সাডেনলি এটা ড্রপ ডাউন করতে শুরু করে। আমি ধরে নিচ্ছি 6টার সময় সানসেট হয় বা অ্যারাউন্ড 6 সানসেট হয়, এবং সেই হিসাবে 6:30-তে হাইয়েস্ট ব্লাড প্রেশার থাকে আমাদের শরীরের। সকাল 6:30টায় ব্লাড প্রেশারটা বাড়তে শুরু করলে সন্ধ্যে 6:30টায় এসে এটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছয়, এবং সন্ধ্যে 7টা নাগাদ অ্যারাউন্ড আমাদের হাইয়েস্ট বডি টেম্পারেচার তৈরি, এবং তারপরে বডি কিন্তু স্লিপ মোডে যাওয়ার চেষ্টা করে। আফটার দ্যাট এই 7টা থেকে 9টা এবং অ্যারাউন্ড 9টা নাগাদ 9 PM ফের আবার মেলাটোনিন বলে, আমি বলছি মেলাটোনিনের কথা আবার ডিটেলে বলবো আমি, মেলাটোনিন সিক্রেশন শুরু হয়, এবং তারপরে মানুষ অ্যাকচুয়ালি স্লিপিং মোডে চলে যাওয়ার কথা মানুষের, এবং রাত্রি 2টো নাগাদ সেই হিসাবে মানুষের ডিপেস্ট স্লিপে থাকার কথা, এবং সকাল 4:30 নাগাদ মানুষের লোয়েস্ট বডি টেম্পারেচার থাকার কথা, এবং সকাল 6টায় আবার পরের দিন সানরাইজ হবে। এই যে গোটা এন্টায়ার যে বায়োলজিক্যাল রিদমটা, এটাকে আমরা সার্কাডিয়ান রিদম বলি, যাই হোক মানে বায়োলজিক্যাল রিদমও বলা যেতে পারে। এই এন্টায়ার জিনিসটা কিন্তু ভেতরে হরমোনাল সিক্রেশনে হয়, অর্থাৎ মানুষ চাক বা না চাক তার মধ্যে এই সিক্রেশন গুলো কিন্তু হয়, এবং এই সিক্রেশন গুলো, এই হরমোনাল সিক্রেশন, আমরা আজকালকার দিনে জানি যে হরমোনাল সিক্রেশন ডিসব্যালেন্স হয়ে গেলে বা হরমোনাল সিক্রেশনের ফল্ট হলে শরীরে তার একটা ম্যাসিভ অ্যাডভার্স রিয়াকশন হয়, নানা রকম, সেটা যে কোনো হরমোন, সেটা এই দুটো হরমোনের ক্ষেত্রেও সত্যি। অর্থাৎ একটা হচ্ছে মেলাটোনিন, যেটা বারবার বলছি, আর একটা হচ্ছে কর্টিসল। এই মেলাটোনিন এবং কর্টিসল এদের নিজেদের মধ্যে একটা ব্যালেন্স আছে। যখন কর্টিসল বাড়ে তখন মেলাটোনিন কমে, আবার মেলাটোনিন যখন বাড়ে কর্টিসল কমে। মেলাটোনিন হচ্ছে আমাদের স্লিপিং হরমোন, যে মোটামুটি রাত্রিবেলা 9টা থেকে মোটামুটি সকাল 6টা 6:30 অব্দি ওর অ্যাক্টিভিটি থাকে, তারপর ও কমতে শুরু করে। এই সময় কর্টিসল বলে হরমোনটা, অর্থাৎ আমাদের
স্ট্রেস হরমোন বলুন, ওয়ার্ক হরমোন বলুন, যাই হোক, সেটা অ্যাক্টিভিটি শুরু হয়। সেটা মোটামুটি 7:30 8টার পরে ওটা ড্রপ ডাউন করতে শুরু করে। 9টা থেকে আবার মেলাটোনিন সিক্রেশন শুরু হয়। কর্টিসল মোটামুটি রাত্রি 10টার পরে কর্টিসল সিক্রেশন হয় না, তারপরে শুধুই মেলাটোনিন, এবং সকালবেলা 6টা 6:30 অব্দি চলে। এই যে রিদমটা, এই রিদমটা মানুষ লক্ষ লক্ষ বছর ধরে প্র্যাকটিস হয়েছে, মানুষ এই রিদমে লক্ষ লক্ষ বছর ধরে চলেছে, এবং সেভাবে আমাদের বডির কন্ডিশনিং তৈরি হয়েছে, আমাদের শরীর সেভাবে তৈরি হয়েছে, আমাদের মন, মগজ, ভাবনা, চিন্তা, চেতনা সেই অনুযায়ী তৈরি হয়েছে, এবং সেই অনুযায়ী এই হরমোন সিক্রেশন। গত 50 বা 100 বছরে আমাদের রাত্রি বদলে যাওয়া, অর্থাৎ নাইট, এই কনসেপ্টটা, রাত্রিটা আমাদের কাছে পৃথিবীটা বদলে গেছে ম্যাক্সিমাম হলে গত 50 বছরে। তার আগে অব্দি পৃথিবীতে রাত্রি ব্যাপারটা অন্যরকম ছিল, এখনো হয়তো রাত্রি অন্যরকম। ধরা যাক, বলছি, ধরা যাক আফ্রিকায় আমি নিজে গিয়েছিলাম একটা দেশে, সুদান, যেখানে ইলেকট্রিসিটি নেই। সেইখানে রাত্রির জীবনটা হয়তো এখনো এই 50 বছর টপকে যাওয়ার আগের জীবনটার মতোই আছে। আমি বলছি না সেটা ভালো মন্দ সেদিকে যাচ্ছে না, আমি বলছি যে বডি যে রিদম তৈরি করেছে লক্ষ লক্ষ বছর ধরে, হিউম্যান বডি, সেই রিদমটা গত 50 বছর মধ্যে আমরা বদলে ফেলতে চাইছি। অর্থাৎ আমাদের গোটা জীবনের যে রিদমটা, ফিজিক্যাল রিদম, শরীরের রিদম, মনের রিদম, সেটাকে বদলে ফেলতে চাইছি। নেক্সট জায়গায় এটা একটা লাইট, আলো, এই সার্কাডিয়ান রিদমের একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আলো, লাইট কিভাবে করে সেটার ব্যাপারে বিস্তারিত ভাবে আসছি। তার আগে একটা বলি যে আমি যে বলেছিলাম চোখে 2 রকমের কোষ আছে, একটা হচ্ছে রড কোষ আর একটা কোন কোষ। এছাড়াও চোখে আরো অনেক কোষ আছে, কিন্তু এই দুটো কোষের কথা কেন বলেছিলাম, কারণ ওই দুটো কোষ আমাদের ভিশনে সাহায্য করে, আমাদের দেখতে সাহায্য করে। ওই দুটো কোষ লাইট সেন্সিটিভ, অর্থাৎ আলো যখন চোখ দিয়ে ঢোকে তখন ওই দুটো কোষ চোখকে, মানে ওরা আলোর পরিমাণটাও গ্রহণ করে আমাদের ব্রেনে পাঠিয়ে বলে যে আলো এসছে বা এতটা আলো আছে বা কিছু। চোখে আরেকটা ফটোসেন্সিটিভ সেল আছে, এটাকে আমরা বলি ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল বা পিআরজিসি, বড় নাম, ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল। এইরকম ধরনের দেখতে হয় এগুলো, সেটা এটা ছবি দেখাবার জন্য দেওয়া। এই কিন্তু ভিশনে কোনো সাহায্য করে, এর ভিশনে কোনো পার্ট নেই, অর্থাৎ রড কোষ বা কোন কোষ যেমন দিনের বেলা দেখা, রাত্রিবেলা দেখা, এসবের সাথে এর কোনো সম্পর্ক। এর একটা ম্যাজিক আছে, এ বাইরে থেকে আলো এবং আলোর কন্ডিশন বুঝে ও ব্রেনকে সিগন্যাল পাঠায় যে এখন কর্টিসল সিক্রেশনের সময় হয়েছে, অর্থাৎ দিন শুরু হয়েছে, অর্থাৎ তুমি এবার ডে মোডে যাও বডি, তোমাকে এবার দিনের অ্যাক্টিভিটি করতে হবে। এবং ও আলো নিয়ে ও ব্রেনকে আবার এই ইনফরমেশনও দেয় যে এখন মেলাটোনিন সিক্রেশনের সময় হয়েছে, বডি তুমি নাইট মোডে যাও। অ্যাকর্ডিংলি ব্রেন ওগুলো রিলিজ করে। এবার এই যে ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল, এর অ্যাক্টিভিটিটা খুব মজার, ইন্টারেস্টিং। আমি এখানে একটা জাস্ট চার্ট দিয়েছি, মানে সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি। থাকতে পারে কারোর প্রশ্ন, কোনো যদি কারোর প্রশ্ন থাকে বলবেন, আমি এই ব্যাপারটা পরে আবার একটা বলবো যদি কারোর কিছু থাকে। এই হচ্ছে ফটোসেন্স, এটাই আমাদের চোখ, চোখের মধ্যে যেরকম রড আর কোন কোষ আছে সেরকম এখানেই আছে ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল। এই ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল আর এই বাকিটা যেটা আছে, এই যে এইটা করা, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের রড আর কোন সেল। রড আর কোন সেল
চোখের থেকে সিগন্যাল নিয়ে ব্রেনের একটা পার্টে পাঠিয়ে দেয়। এই ব্রেনের এই পার্টে আমাদের ভিশন, আমরা কি দেখছি না দেখছি, ব্রেন সেটাকে কি বলবো ডিকোড করে ব্রেন সেটাকে আমাদেরকে বলে যে আমরা এটা দেখছি। আর এই ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল কি করে, ও ব্রেনের অন্য একটা পার্টে এই ইনফরমেশন দেয়। আমি এই ডিটেলটায় যাচ্ছি না। এবং সেইখান থেকে বেসিক্যালি সিগন্যালগুলো নানা শরীরের নানা গ্ল্যান্ডে নানা জায়গায় পৌঁছে যায় এবং অ্যাকর্ডিংলি বডি সেভাবে রিয়াক্ট করতে থাকে। হরমোনাল রিয়াকশন শুরু হয়, বডি সেভাবে রিয়াক্ট করতে থাকে। এই ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল বলে একটা চোখে একটা কোষ আছে, অর্থাৎ এটা কিন্তু নন ভিশনারি, অর্থাৎ ও কিন্তু দেখতে সাহায্য করে না, ও কিন্তু কোন অবজেক্টকে দেখতে বা রং দেখতে বা কিছুতে ও সাহায্য, ও কোনো ভূমিকা নেই। ও শুধুমাত্র ওই সিগন্যালটা ব্রেনের ওই রকম জায়গায় পাঠিয়ে দেয়, যেটা ব্রেনের একটা অন্য পার্ট। এটা খুব বেশি দিন আগে আবিষ্কার হয়নি। ডেভিড ওয়াটসন উনি 2002 সালে বেসিক্যালি এই নতুন টাইপ অফ সেলটা উনি প্রথমে ডিসকভার করেছিলেন যে চোখের মধ্যে একটা সেল আছে, এবং সেইখান থেকে উনি এই গোটা সার্কাডিয়ান এর যে আমাদের যে এখন যে গোটা সার্কাডিয়ান রিদমে এই যে লাইটিং এর যে মেজর ভূমিকা, সেটা উনি প্রথম আমাদের সামনে নিয়ে আসেন। এবং সেইটা এন্টায়ার আমাদের যে সার্কাডিয়ানের যে সিস্টেম এবং আমাদের কিভাবে সার্কাডিয়ানটা চলে, সেটা এন্টায়ারটাকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। এবং এই জন্য উনি পরবর্তীকালে উনি অ্যাওয়ার্ডেডও হয়েছেন। তো এই ইন্ট্রিনসিক ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল, বা আমি যদি ছোট করে বলি যে ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল, এর বেসিক্যালি এইভাবে ফাংশন করে, এইভাবে ওর কারুকার্য হয়। এটা আরেকটা স্লাইড, আমি জানি না স্লাইড গুলো হেভি হয়ে যাচ্ছে কিনা, কিন্তু এটা এমন একটা বিষয় বলছি যেটা স্লাইড ছাড়া বা এইরকম গ্রাফিক্যাল জিনিস ছাড়া আমার পক্ষে জিনিসটা বোঝানো খুব মুশকিল। চেষ্টা করছি সহজ করে, যতটা সম্ভব সহজ করে বোঝানো যায়, আমার মনে হয় বোঝাতে পারব। এই যে নিচে যে বারটা আছে আর এইখানে যে মাপটা লেখা আছে, এটা বেসিক্যালি আলোর রঙের জন্য আলোর যে তারতম্য হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি ওয়েভলেংথ, সেইটা। এই 400 মাপের আলো মানে ধরে নিন সেটা হচ্ছে আমাদের 400 থেকে 700, এই মাপের মধ্যে আলো আমরা দেখতে পাই। এটা আমাদের ভিজুয়াল রেঞ্জ। আমরা 400 থেকে কম যদি হয় সেটা দেখতে পাই না, 700 থেকে বেশি যদি হয় সেটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে আলট্রাভায়োলেট, এদিকে হচ্ছে কি যেন বলে ওটাকে, যাই হোক মনে পড়বে, ইনফ্রারেড। সরি, থ্যাংক ইউ। এই আলট্রাভায়োলেট এবং এগুলো হচ্ছে ইনফ্রারেড। এইবারে আমার এই রেফারেন্স লাইনগুলো দেখুন। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে কোন কোষ, একটা কোন কোষের লাইন। 3 রকমের কোন কোষ থাকে, একটা SML, এটা আমি লিখেছি যেটা, মানে এটা বেসিক্যালি একটা ব্লু সেন্সিটিভ, একটা রেড সেন্সিটিভ, একটা গ্রিন সেন্সিটিভ, 3টে থাকে। আর এটা হচ্ছে রড, তার ভিশন, তার সেন্সিটিভিটি। আর এইটা হচ্ছে এই যে লাইনটা টানা হয়েছে, যেটা নিয়ে আমার আজকের কারবার, সেটা হচ্ছে এইটা, ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল। ওর ম্যাক্সিমাম অ্যাক্টিভ হয় যখন মোটামুটি আমরা গ্রিন থেকে ব্লু এর দিকে যাচ্ছে, অর্থাৎ যখন প্রায় সন্ধ্যে, এবং এই সময় ওর অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি ও ট্রিগার্ড হয়। ম্যাজিক হচ্ছে এটাই যে এই সময় আমাদের এরপর থেকেই অ্যাকচুয়ালি আমাদের কর্টিসল সিক্রেশন কমা শুরু হয় এবং মেলাটোনিন সিক্রেশন বাড়া শুরু হয়, যেটা বেসিক্যালি এই ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল বেসিক্যালি ও এইখানে ও ট্রিগার করে, অর্থাৎ ও ব্রেনকে সিগন্যাল পাঠায়। এই হিসাবে এই ওয়েভলেংথ অনুযায়ী ও সিগন্যাল পাঠায়। ওর সিগন্যাল পাঠানো বন্ধ মানে একরকম, ওর সিগন্যাল পাঠানো খুব বেশি মানে একরকম।
আবার উল্টো দিকে সিগন্যাল পাঠানো বন্ধ মানে আরেক রকম। অর্থাৎ ওর সিগন্যালের নেচার অনুযায়ী যা সিগন্যাল ও পাঠাচ্ছে সেই অনুযায়ী ব্রেন রিয়াক্ট করে এবং বডিকে সেই অনুযায়ী ও অ্যালার্ট করে। এটা খুব এতক্ষণ ধরে যেটাকে বললাম তার একটা জিস্ট বা আমি একটু গুটিয়ে আনার সময় হয়েছে, আমার একটু গুটিয়ে আনি টাইম লাগবে আরেকটু। সেটা হচ্ছে এটা আমি যেটা বেসিক্যালি একটা চার্ট করে, যেটা খুব সহজ চার্ট, এটা সবার জন্য মানে সবাই বুঝতে পারবে, কোনো অসুবিধাই নেই। যে এই লাইট লেভেল অ্যান্ড অ্যাক্টিভিটি বলে আমি যেটা বলেছি, মানে ডিউরিং ডে টাইম, দিনের বেলা আমাদের হাই লেভেল অফ কুল হোয়াইট লাইট লাগে। কুল হোয়াইট লাইট মানে কি? মানে যেগুলো দুধ সাদা। দুধ সাদা আলো মানে কি? মানে যখন সূর্য যখন মাথার উপরে থাকে, বা বা ধরুন আমাদের যে বাড়িতে টিউব লাইট জ্বালাই নর্মালি, যেগুলো আমরা ফ্লুরোসেন্ট হোয়াইট, যেগুলো কুল হোয়াইট বলে যেটাকে, মানে সেটাকে আমি এক্ষুনি বোঝাবো কি করে আমি জানি না, আলো না জ্বালিয়ে বোঝাতে পারবো না। আমার মনে হয় অনেকেই বুঝতে পারছেন, যদি কারো কনফিউশন থাকে পরে বলবেন, আমি বলে দেবো। ইন দ্য ইভিনিং, মানে অর্থাৎ সন্ধ্যেবেলায় আমাদের কিন্তু ওয়ার্ম হোয়াইট লাইট ব্যবহার করা উচিত। ওয়ার্ম হোয়াইট লাইট মানে কি? অর্থাৎ যেগুলোকে আমরা বেসিক্যালি ইয়েলো লাইট বলি। অ্যাকচুয়ালি এই প্রথমে দিনের বেলায় এই যে কুল হোয়াইট লাইট, এটা বেসিক্যালি কি করে? আমাদের অ্যালার্টনেস এবং পারফরমেন্সকে ইনক্রিজ করে, আমাদের দৈনন্দিন কাজকর্ম ইত্যাদিকে ও ইনক্রিজ করে। এবং কুল হোয়াইট লাইট মানে যদি মানে ফটোসেন্সিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল যদি কুল হোয়াইট কেও ট্র্যাক করে বা আইডেন্টিফাই করে, তার মানে ও কিছু বলবেন কেউ? যদি কেউ আইডেন্টিফাই করে তাহলে তার মানে ও বলছে যে শরীর এবার অ্যাক্টিভ মোডে যাও। আর ইভিনিং এ পুরো উল্টো, অর্থাৎ ও চায় যে শরীর চায় যে বডি রিল্যাক্স মোডে যাক, কারণ এরপরে মেলাটোনিন সিক্রেশন হবে এবং বডি বেসিক্যালি স্লিপিং মোডে যাবে, তার জন্য বডি রেডি হয়। ঘুম পাওয়া, ঘুমিয়ে পড়া একটা প্রসেস, এটা আমরা সবাই জানি। ঘুমিয়ে পড়া একটা কোনো রিমোটে হয় না, যে রিমোট টিপলাম ফস করে ঘুমিয়ে পড়লাম, তো হয় না কোনোদিন। কারণ ঘুমতে যাওয়াটা বডি আস্তে 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 বডি নিজেকে সেই জায়গায় নিয়ে যায় যখন মানুষ ঘুমোতে পারে। তো বডিকেও অ্যাকচুয়ালি যখন খুব আমাদের ওয়ার্ম কুল লাইট থাকে, অর্থাৎ খুব সাদা আলো থাকে, বেশি আলো থাকে, তখন অ্যাকচুয়ালি আমাদের বডি স্লিপিং মোডে যেতে পারে। আমাদের সন্ধ্যেবেলায় বা তারপরে আমাদের ওয়ার্ম হোয়াইট লাইট, যেটা মানে দীর্ঘদিন ধরে মানুষ কি করেছে, যদি একটু সামান্যভাবে ভাবি তাহলেই বোঝা যাবে। যেখানে অন্ধকার, রাত্রিবেলায় কি মানুষ কোনোদিন কোনো কাজকর্ম করেনি? দীর্ঘদিনই কাজকর্ম করছে মানুষ। রাত হলেও আর ভস করে ঘুরিয়ে পড়লো তা তো নয়। মানুষ যেটা করেছে সেটা হচ্ছে যে নানা রকমের আর্টিফিশিয়াল লাইটিং এর অ্যারেঞ্জমেন্ট করেছে। সেটা কখনো চর্বি গলিয়ে, কখনো মোমবাতি দিয়ে, কখনো কেরোসিনের বাতি দিয়ে, এরকম নানা রকম। এই সবগুলো আলোই বেসিক্যালি হলুদ আলো, মানে আমরা যেটাকে হলুদ বা অ্যাকচুয়ালি ওটা ওয়ার্ম হোয়াইট বলি আমরা, যেগুলো হলুদ আলো। এইটা মানুষ দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে মানুষের ব্রেন এই জায়গায় ট্রেন্ড হয় যে এই রকমের আলো আসা মানে বডি একটা রিল্যাক্সেশন মোডে যাচ্ছে, অর্থাৎ বডি স্লিপিং মোডের জন্য রেডি হচ্ছে। ডিউরিং নাইট টাইম, অর্থাৎ যেটাকে আমরা ঘুমের সময় বলি, সেই সময় এক্সট্রিম লো লেভেল অফ লাইট দরকার বা টোটাল ডার্কনেস দরকার, যাতে প্রপার ঘুম হয়। ঘুমিয়ে পড়া মানেই প্রপার ঘুম নয়। আমাদের আজকালকার যুগে, আজকালকার শহুরে জীবনে আমাদের ডিস্টার্ব স্লিপ যেটা, সেটা আমাদের একটা নিত্য নৈমিত্তিক অঙ্গ, এবং তার জন্য অজস্র ফিজিক্যাল হ্যাজার্ডস এবং অজস্র শারীরবৃত্তীয় নানা রকমের সমস্যা আমাদের জীবনকে ঘিরে ধরেছে। ঘুমিয়ে পড়া মানেই কিন্তু হেলদি স্লিপ হয় না। ডিস্টার্ব স্লিপ আমাদের জীবনে একটা অঙ্গ, তাতে স্ট্রেস আছে যেরকম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেরকম আরো অজস্র ফ্যাক্টরের মধ্যে এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটা হচ্ছে লাইটিং কন্ডিশন। কোন লাইটিং কন্ডিশনে
আমরা ঘুমাচ্ছি বা ঘুমানোর আগে আমাদের বডি কোন লাইটিং কন্ডিশনে কিভাবে রেডি হচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে এই যে এত আমাদের এই আর্টিফিশিয়াল লাইটিং এর এত যে ইউজ এগুলো মানে কি বলবো, এটা এগুলো ওই স্লো পয়জনিং এর মতো আমাদের চোখে আমাদের ব্রেনে ওই ফটোসেনসিটিভ গ্যাংলিয়ন সেল গুলোকে ও প্রপারলি ইনফরমেশন পাতে সাহায্য করে না। ও এটাই বোঝে যে এইরকম টেম্পারেচারের লাইট মানে এরকম আলো মানে আমি বলবো যে এখন কর্টিসল বন্ধ করার সময়, সো ও সেরকম সিগন্যাল পাঠাচ্ছে না। ফলে তো কি হচ্ছে, মেলাটোনিন সাপ্রেশন শুরু হচ্ছে, অর্থাৎ মেলাটোনিন যার সিক্রেশনের শুরু হওয়ার সময় আমি বলেছিলাম তখন অ্যারাউন্ড বোধহয় কটা 7:30 7:30 9টা এরকম সময় বোধহয় মেলাটোনিন সিক্রেশন শুরু হয়। সেই সিক্রেশন শুরু হচ্ছে, মেলাটোনিন সাপ্রেশন হচ্ছে। এটা অনেক কথা লিখে রেখেছিলাম, আজ আর অত সময় নেই এটাকে বলার মতো। 8টা প্রায় আছে। তো আমি এইটুকু বলছি গ্রোসলি যে এই যে আমাদের গোটা যে মেলাটোনিন যে হরমোনটা, যেটা আমাদের শরীরের অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট মানে নেয়, ওর সিক্রেশন কমে যাচ্ছে, সিক্রেশন টাইম কমে আসছে। আর ওর সিক্রেশন টাইম কমে আসছে মানে আমাদের ব্রেন বা আমাদের বডির রিল্যাক্সেশন টাইম কমে আসছে। আর যত কমে আসছে তত কর্টিসল টাইম বাড়ছে। কর্টিসলকে আমরা এক অর্থে স্ট্রেস হরমোনও বলি। যদি সেটা ওভারটাইম করে, যে কোনো জিনিস যদি বছরের পর বছর তাকে ওভারটাইম করতে হয়, তার নানা রকমের রিয়াকশন হয়, বডি নানা রকমের ফিডব্যাক দেবে, যে ফিডব্যাক গুলো আমাদের শরীর, মন, মগজ, চেতনা কোনোটার পক্ষেই ভালো। এখন এ নিয়ে অজস্র অন্য প্রশ্ন উঠতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আমি একেবারেই একটা ফিজিক্যাল এবং কি বলবো একটা একেবারে আলো এবং চোখের আন্তঃসম্পর্কের জায়গা থেকে কথাগুলো বলছি। কিন্তু মেলাটোনিন সাপ্রেশনে যে আমাদের শরীরের যে ম্যাসিভ ক্ষতি হয়েছে বা হচ্ছে, সেটা নিয়ে আর এই মুহূর্তে অন্তত কি বলবো চিকিৎসা জগতে বা ওই জগতে আর কোনো দ্বিমত নেই। প্রচুর নানা রকমের লেখাপত্র হচ্ছে, অনেকেই মেলাটোনিন সাপ্রেশন নিয়ে গুগল দিলে দেখতেই পাবেন সব। আচ্ছা, এই পার্টটা অব্দি বলার পরে আমি আবার একটা অন্য দিকে যাব আমার ফাইনাল জায়গার জন্য। কি কোনো প্রশ্ন বা কিছু আছে কারু? না, কোনো কিছু নেই? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি একটু আগের স্লাইডটাতে যাবেন প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। এর আগেরটাই তো? হ্যাঁ এর আগেরটা, ইনফ্যাক্ট তার আগেরটা। হ্যাঁ এইখানে, না না এর পরেরটা। আচ্ছা, হ্যাঁ এইটা, এই স্লাইডটা। আপনি এখানে বললেন যে ইভিনিং টাইমে মানুষ দীর্ঘদিন ধরে এই ওয়ার্ম হোয়াইট লাইট এইটা দেখে অভ্যস্ত হয়েছে এবং ফলে সেই অনুসারে ইউজ করে অভ্যস্ত হয়েছে, ফলে সেই অনুসারে একরকম ভাবে ব্রেন মানে সেই সিগন্যাল পায় এবং সেই ধরনের হরমোন সিক্রিশন হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে, জাস্ট আমার মনে হলো এটা, যে যদি মানুষ অন্য কোনো লাইটে অভ্যস্ত হতো দীর্ঘদিন ধরে, তাহলে কি সেটা অন্যরকম হতো? একদমই অন্যরকম হতো। মানুষ কেন, সেটা অন্য অনেক প্রাণী আছে যারা অন্য আলোতে অভ্যস্ত, আমি তাদের কথা বলছি, যাচ্ছি এবার তাদের জায়গাতেই যাবো। অন্য অনেক যারা মানে রাত্রিবেলার প্রাণী, অজস্র প্রাণী আছে পৃথিবীতে। অধিকাংশ, সত্যি কথা বলতে প্রায় মানে পৃথিবীতে যত প্রাণী দিনের বেলায় অ্যাক্টিভ থাকে তার থেকে কম সংখ্যক প্রাণী রাত্রিবেলায় অ্যাক্টিভ থাকে, মানে রাত্রিবেলা অ্যাক্টিভ থাকে তার সংখ্যাটা কম। আমি তাদের দিকেও যাবো। মানে ফলত মানুষের চোখ বা মানুষ নিজে হয়তো ডে টাইম অ্যানিমাল, ডেফিনেটলি মানুষ ডে টাইম অ্যানিমাল, কিন্তু পৃথিবীটা তো শুধু মানুষের জন্য নয়, তাদেরও একটা অন্য অ্যানিমাল, যাদের প্রচুর অ্যানিমাল আছে এবং ইনফ্যাক্ট যাদের ওপর নির্ভর করে মানুষের বেঁচে থাকাও অনেকটাই নির্ভরশীল, সেই জায়গাতেও তাদের একটা ভূমিকা আছে। ডেফিনেটলি হতে পারে, ডেফিনেটলি অন্যরকম, সম্পূর্ণ উল্টো হয়ে যেতে পারে। এটা নির্ভর করছে সেই প্রাণী কি রকম ভাবে জীবনযাপন করে, কি করে তার উপরে। এরকম বহু প্রাণী আছে, ধরা যাক আমি ছোট্ট করে একটু বলে দিই। মানে রাত্রিবেলা ধর বিড়ালের চোখ আমরা দেখি না, প্রচন্ড কেমন চকচক করে রাত্রিবেলা,
আলো পড়লে। তার কারণ ওরা তো নাইট টাইম অ্যানিমাল, ওদের চোখে কোন কোষের সংখ্যা থেকে রড কোষ অনেক বেশি এবং অনেক অ্যাক্টিভ। এর জন্য মজা হচ্ছে যেটা যারা রাত্রিবেলার প্রাণী তাদের চোখে ওদের ভেতরে এক রকমের রিফ্লেক্টর মতো লাগানো থাকে, খুব অল্প আলো ঢোকে তো চোখে, খুব অল্প আলো দিয়ে ওদেরকে ডিটেক্ট করতে হয়। কি ডিটেক্ট করতে হয় না, প্রে মানে শিকার ডিটেক্ট করতে হয়। ফলত তাদেরকে অনেক বেশি রাত্রিবেলার মতো করে তাদের চোখ ডিজাইনটা সেভাবেই হয়। সেরকম অজস্র অ্যানিমাল আছে, আমি যাচ্ছি সেটাতেই যাবো। যাই আমি সেটাই নাকি। আরো দুটো প্রশ্ন আছে, দুজন হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, আগে আমরা পৃথা চক্রবর্তীর প্রশ্ন নেব, উনি আগে হ্যান্ড রেজ করেছেন, তারপরে দেবাংশু বাবুর প্রশ্ন নেব। ঠিক আছে পৃথা। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলতে চাইছি যে এই যে বায়োলজিক্যাল ক্লকটা আপনি বললেন যে বিকেল বেলার দিকে ওয়ার্ম হোয়াইট মানে হলদে আলো অভ্যস্ত মানুষ, বিকেল না সন্ধ্যাবেলা হ্যাঁ মানে একেবারেই যখন সূর্যের আলো একেবারেই থাকে না, মানে সূর্যের আলো বলবো না, স্কাইলাইট যখন একেবারেই থাকে সেই সময়। হ্যাঁ মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এইটার সঙ্গে কি সূর্যের আলো কখন কিরকম থাকছে তার সম্পর্কটা আছে? মানে যেহেতু সকালে সূর্যের আলোটা অনেক উজ্জ্বল সাদা, কিন্তু বিকেল সন্ধ্যের দিকে গোধূলির সময়টা একটা হলদেটে কমলা আলো অনেক সময়ই হয়, সেইটার জন্য কি মানুষের শরীর ওভাবে রিয়াক্ট করে? সূর্যের আলোটা আমাদের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট আলো নয়। সূর্যের আলোর রং ডেফিনেটলি অরেঞ্জ হয়ে যাচ্ছে, এমনকি ফাইনালি রেড হয়ে যাচ্ছে, কিন্তু যদি খেয়াল করা হয় সেই সময় কিন্তু নেচারের অন্যান্য জিনিসের রং কিন্তু তখন অ্যাকচুয়ালি ওই একই রং নয়। কেন বলছি, সেই সময় যদি আপনি ঘরের মধ্যে থাকেন যেখানে সূর্যের আলো ঢুকছে না, তখন আপনি দেখবেন সেই রংটা আপনি দেখতে পাবেন। আমাদের নেচারে আমাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইট সোর্স হচ্ছে স্কাইলাইট। আকাশ থেকে যে আলোটা রিফ্লেক্ট করে আসে সেটাই আমাদের মেইন সোর্স অফ লাইট। আকাশের সন্ধ্যের দিকে যখন জাস্ট আফটার সানসেট যদি আপনি খেয়াল করেন কখনো, দেখবেন আকাশের রংটা সবচেয়ে উজ্জ্বল নীল হয়ে ওঠে, খুব ব্রাইট ব্লু হয়ে যায়। তার কারণ আছে, সেটা নিয়ে একটা দীর্ঘ লেকচার দেওয়া যায় বা বলা যায়, সেসব দিকে যাচ্ছি না, সময়ও নেই। কিন্তু ওই সময় মানে আলোর রং যেটা, সেটা কিন্তু সানলাইটের রং দিয়ে কিন্তু নেচারের আলোর রং নির্ধারিত হয় না। আমি বোঝাতে পারলাম কি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। থ্যাংক ইউ। আর 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 কি? হ্যাঁ, আমি দেবাংশু বাবুর প্রশ্নটা এবার নেব। হ্যাঁ, আমার যেটা, হ্যাঁ বলছি যে আমার একটাই প্রশ্ন বেসিক্যালি, তারপরে একটা ছোট্ট আবদারও হতে পারে। সেইটা হচ্ছে যে, একটা হচ্ছে যে আমরা এই যে ডেভেলপমেন্ট বা উন্নয়নের নামে চারপাশে এই কুল হোয়াইট লাইটের এত মানে ঘন বিস্তার ঘটিয়ে দিচ্ছি। আমি আমার পরের পার্টের যে আমার একটু বাকি আছে সেটা অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, সেটা শুনবো। আর যেহেতু সুদীপ আছেন, আমি একদম মানে লোভ সামলাতে পারছি না, যদিও এইটা একদমই কনটেক্সটের বাইরে, কিন্তু একটা থিয়েটারে যখন আমরা এই রকম বিভিন্ন আলো ব্যবহার করি, কি বোঝাতে ব্যবহার করি সেইটা আসলে সুদীপ আছে বলেই এই লোভটা সামলাতে পারলাম না। যাই হোক, সেটা সময় থাকলে কখনো অ্যাড্রেস করবে। ওনার আজকে সময় হবে বলে আমি তবু যদি হয় নিশ্চয়ই বলবো, আমি চেষ্টা করবো আমার মতো করে বলার। একদম একদম, এটা একেবারেই একটা অন্য ইস্যু, সেটা নিয়ে একটা পুরোটাই বলা যেতে পারে, একেবারেই আলাদা। এনিওয়ে আমি সুদীপকে পাওয়ার জন্য, না না আমি ওটাতে যাই, আমার ওই পার্টটা বলে নিই, তারপরে এবারে আমার মনে হয় বাকি কোয়েশ্চেন গুলো যা হবে, সবার অনেক নিশ্চয়ই প্রশ্ন থাকতে পারে, সেদিকে আসবো। এবার আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে আমি যাচ্ছি, মানে আমি একেবারেই গোটাবো এবার। এই যে ছবিটা, এটা একটা স্যাটেলাইটের তোলা ছবি, স্যাটেলাইট থেকে তোলা ছবি। রাত্রিবেলায়, গভীর রাত্রে পৃথিবী, বোঝাই যাচ্ছে আমরা তো জানি এটা এইটা ভারতবর্ষ, এটা ইউরোপ, এটা উত্তর আমেরিকা,
এই যে অস্ট্রেলিয়ার মেন ইম্পর্টেন্ট জায়গাগুলো, এই হচ্ছে আফ্রিকা, এই হচ্ছে ল্যাটিন আমেরিকা, চায়না টায়না, এই জাপান, স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিটা। যে আমি একটু আগেই বলছিলাম সাউথ সুদানের কথা, সাউথ সুদানটা এরকম একটা জায়গায় পৃথিবীর, পুরো পৃথিবীটা রাত্রিবেলায় এইরকম আলোয় উদ্ভাসিত হয়ে থাকে। পিক্টোরিয়ালি কত সুন্দর লাগছেও দেখতে, কিন্তু সেটা একটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর এদের জন্য। মানে অ্যানিমালদের ওপর বা অন্যান্য প্রাণী, স্পেশালি যারা রাত্রিবেলায় যে প্রাণীদের অ্যাক্টিভিটি বেশি থাকে বা রাত্রিবেলায় যে প্রাণীরা অ্যাক্টিভ, সেই সমস্ত প্রাণীদের পরিমাণটা একটুখানি বলি। ব্যাট স্পিসিস, এটা 100% তারা নকট্রাল রাত্রিবেলার। অ্যাম্পিবিয়ানদের মধ্যে 90%। ম্যামালদের মধ্যে 70% রাত্রিবেলার প্রাণী, রাত্রিবেলায় যাদের অ্যাক্টিভিটি বেশি থাকে। ইনভার্টিব্রেটস, প্রাইমারি স্পিসিস। সারা পৃথিবীতে অধিকাংশ অ্যানিমাল বা অধিকাংশ যারা যে অ্যানিমাল, আমি গাছের প্রসঙ্গটা আনিনি আজকে, সময় থাকবে না আমি জানতামই, আমি শুধুমাত্র এটা ছোট্ট করে বলছি যে এই গোটা পৃথিবীর শতকরা আমি যদি বলি 50%-এরও বেশি প্রজাতির জন্তু জানোয়াররা তারা রাত্রিবেলায় অ্যাক্টিভ থাকে বেশি। আর এই যে আগের ছবিটা দেখালাম, তাদের ক্ষেত্রে এই 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 এইটা তো তাদের ক্ষেত্রে রাত্রি নয়, তাদের ক্ষেত্রে প্রায়, যদি সেই জায়গায় গিয়ে দাঁড়াই, এটা তো তাদের ক্ষেত্রে আর রাত্রি নয়, বিউটিফুল লাইট। একটা শহরের অপূর্ব সুন্দর দেখতে লাগে, জলের রিফ্লেকশন অমুক তমুক, কিন্তু এদের জন্য এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। কারণ ওদের অ্যাক্টিভিটি, ওদের হরমোন, ওদের ভিশন সব কিন্তু কোনোটাই এদের জন্য ডিজাইন। আমরা সবাই জানি, আজকাল হয়তো যে আমি দু একটা ইনফরমেশনই দেবো মাত্র, সময় নেই সেই জন্য আর দেবো না। স্পেসিফিক্যালি দুটো প্রাণীর কথা বলি। একটা হচ্ছে যারা মাইগ্রেটরি বার্ডস, যারা পরিযায়ী পাখি, যারা আমেরিকার ওপর দিয়ে উড়ে যায়, আমাদের দেশের ওপর দিয়ে উড়ে যায় অজস্র, এপোল থেকে ওপরে যায়, কোনোটা আবার এপোল থেকে একেবারে মাঝখান অব্দি পৃথিবীর আসে, আবার ফেরত চলে যায়। এরা মূলত রাত্রিবেলা ওড়ে, অধিকাংশ রাত্রিবেলায় মূল ওড়ে ওরা। ওদের ফ্লাইং টাইম হচ্ছে নাইট, আলো। ওরা কিভাবে ওড়ে? ওদের মধ্যে এক ধরনের, ওদের নিজস্ব এক ধরনের একটা কম্পাস সিস্টেম আছে ব্রেনের মধ্যে, যেটা লাইট সেন্সিটিভ। আমাদের এই জাতীয় আলো, অর্থাৎ এই আমাদের এই রাতকে দিন করার এই যে প্রচেষ্টা, আলো, সেই আলো ওদের লক্ষ লক্ষ মাইগ্রেটরি বার্ড, পরিযায়ী পাখি মারা যায় শুধু আমেরিকাতে, লক্ষ লক্ষ প্রতি বছর। সে নিয়ে প্রচুর কাজকর্ম হচ্ছে, ওসব দেশে তো হয়। তো এই যে লক্ষ লক্ষ, আরেকটা হচ্ছিল আমি বলছিলাম যে লক্ষ লক্ষ মাইগ্রেটরি পরিযায়ী পাখি মারা যায়। যেমন এক ধরনের টার্টল আছে, কচ্ছপ আছে, যাদের লাইট লেভেল, ওই দেখিয়েছিলাম প্রথম যে চারটা দেখিয়েছিলাম, তাতে একেবারেই স্টার লাইট যখন থাকে, আমি দেখিয়েছিলাম একটা চার্টে যে শুধুমাত্র তারার আলো, তাতে যে লাইট লেভেল, সেই লাইট লেভেল না এলে তারা ডিম পারতে পারে, অতটা ডার্কনেস। তারা যেখানে ডিম পারে, সমুদ্রের পাড়ে যেসব অঞ্চলে, সেই জায়গায় সব জায়গাতেই প্রচুর আলো টালো লাগানো হয়ে গেছে, এবং কিছুতেই লাইট লেভেল কোনো অবস্থাতেই সেই পর্যায়ে পৌঁছয় না, অত নিচে নামে না। ফলে তাদের ডিম পারতে ম্যাসিভ সমস্যা হচ্ছে, প্রায় মানে হয়ে যাবে, মানে যাকে বলে এন্ডেঞ্জার্ড অ্যানিমাল হয়ে গেছে। শুধুমাত্র গত 40-50 বছরে এইটুকু চেঞ্জ। কারণ পৃথিবীর আলোটা,
গোটা পৃথিবীতে লাইট পলিউশন হয়ে এতটা আলো বেড়ে গেছে, লাইট লেভেল এতটা বেড়ে গেছে যে মিনিমাম মানে ম্যাক্সিমাম যতটা আলোয় ওরা ডিম পাড়তে পারে তার থেকে সবসময় অনেক বেশি আলো যাচ্ছে। ফলত এই হচ্ছে আমাদের ওভারনাইট স্কাই। নাও এখন পৃথিবীর ওভারনাইট স্কাই, কোনো তারা নেই, কিছু নেই, নোংরা একটা ক্লোয়ে ভর্তি, শুধুমাত্র কোনো তারা কিছুই প্রায় দেখা যায় না, কখনোই দেখা যায় না। খুব মাঝে সাঝে কষ্ট করে, মানে আমরা যারা স্পেশালি আমরা যারা একটু মেট্রোপলিটন বা এরকম যেহেতু শহরে থাকি, আমাদের ক্ষেত্রে তো ম্যাসিভ সমস্যা। আমার ধারণা গত 50 বছরে মানে শান্তিনিকেতনেরও অনেকটাই ডেটোরিয়েশন হয়েছে, প্রচুর, কিন্তু স্টিল লাইট পলিউশন হয়তো কম, কিন্তু মানে আজকে নেই, 40 বছর বাদে বা 15 বছর বাদে সেটা কি জায়গায় দাঁড়াবে যাই না, যেভাবে বাড়ছে হিউজ সাদা এলইডি আপলাইট, গাছের তলায় আলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই আলো কোথায় যাচ্ছে? গিয়ে আকাশে গিয়ে ধাক্কা খাচ্ছে, মানে আমাদের বায়ুমণ্ডলে ধুলোয় ধাক্কা খাচ্ছে, গিয়ে ফেরত আসছে, গিয়ে এন্টারটা গোটাটাকে একটা চাদরের মতো লাইট পলিউশন করে একটা লাইট একটা কাভার করে দিচ্ছে চাদরের মতো, যেটা আমি বিয়ন্ড দ্যাট, অর্থাৎ তার বাইরে দেখতে আমাদের অসুবিধা হচ্ছে, দৃষ্টিটাকে সেখানে প্রায় আটকে দিচ্ছে। বড় বড় মোটা মোটা বড় বড় গ্রহ, বড় বড় তারা ছাড়া আর কিছুই প্রায় দেখা যাচ্ছে না, মেট্রোপলিটনেও না, প্রায় সারা পৃথিবী জুড়েই। আমি আবার সেই পুরোনো ছবিটায় গেলে বুঝতে পারবো এই সব জায়গায় যারা বাস করেন, এইসব জায়গায় তারা উল্টো ভাবে আকাশটাকে আর মানে রাত্রিবেলার আকাশটাকে আর সেভাবে দেখতে পান না। এটা যেটা ফটোগ্রাফ, এটা হচ্ছে লাইট পলিউশন ছাড়া যদি একটা স্কাই হয়। দেখো এখনো কিন্তু সন্ধে হয়নি, এখনো কিছু কিছু দিনের আলো আছে, সেই অবস্থায় আকাশটাকে এইভাবে দেখা যায়। আমার ধারণা আজ থেকে 100-200 বছর আগে সারা পৃথিবীতে প্রায় বহু জায়গা থেকে এটা দেখা যেত, যেদিন খুব পরিষ্কার আকাশ থাকতো, মেঘটেক থাকতো না, এইরকম ভাবেই আকাশটাকে দেখা যেত। এবং আজকের আকাশটার চেহারা প্রায় এই জায়গায় এনে দাঁড় করিয়েছি আমরা। রাত্রিবেলায় মানুষের অ্যাক্টিভিটি, কালচারাল অ্যাক্টিভিটি, মানুষ যা যা কালচারাল অ্যাক্টিভিটি করে এসছে মানুষ এতদিন ধরে, তার অনেকটা সময় মানুষ রাত্রিবেলা করেছে। কারণ মানুষ একটা পয়েন্টের আগে তো মানুষ কালচারাল অ্যাক্টিভিটি করতো তো সন্ধ্যাবেলায়, বিকেল বেলায় সারাদিন অব্দি কাজকর্ম করে তারপরে কালচারাল অ্যাক্টিভিটি করতো, গান করতো, নাচ করতো, ছবি আঁকতো, বাজনা বাজাতো, সেটাই তাদের রিল্যাক্সেশন ছিল, সেটাই তাদের এক্সপ্রেশন ছিল, পলিটিক্যাল এক্সপ্রেশন ছিল, সোশ্যাল এক্সপ্রেশন ছিল। সেভাবেই সাধারণ মানুষ যুগের পর যুগ ধরে তাদের নিজেদের সোশিও পলিটিক্যাল যা যা তাদের ইমপ্রেশন সেটা আর্টের মাধ্যমে পৃথিবীতে রেখে গেছে। সেই আলতামিরার বোয়া চিত্র থেকে রাত্রিবেলায় বা ইভিনিং টাইমে মানুষ এসব কাজ করতো, কারণ ইভিনিং টাইমে তখন তো এমনি আলো থাকতো না, তখন ওই সামান্য একটু আলো জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে, কখনো চর্বি গলিয়ে সেই সমস্ত অ্যাক্টিভিটি গুলো করতো। ছবি আঁকার নেচার দেখলেও সেগুলোকে বুঝতে পারা যায়। সেটা একটা অন্য একটা হতে পারে যে ছবি আঁকার মানে পেন্টিং এর নেচার দেখে কি করে বোঝা যায় যে কোন আলোতে দাঁড়িয়ে পেন্টার ছবি এঁকেছেন, সেটা নিয়ে একটা ম্যাসিভ একটা ইন্টারেস্টিং জিনিসও বলা যেতে পারে, কিন্তু সেটা তো আজকের বিষয় নয়, আজকে সেটা নিয়ে বলার কোনো জায়গাও নেই, আমার অবকাশও নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে এই গোটা জিনিসটার যে প্র্যাকটিস মানুষ করেছে লক্ষ লক্ষ বছর ধরে বা হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে হয়তো করেনি, হাজার হাজার বছর ধরে করেছে, পুরোটাই করেছে ওই টাইমে এবং ওই জাতীয় আলোতে, ওই জাতীয় ব্রেনে, এবং যখন আকাশটাকে এইভাবে সে দেখতে পেত। এবং আমার ধারণা যে আমি লেট দেয়ার বি ডার্কনেস, আমি আমার শেষ স্লাইড, যে এই যে তারা ভরা আকাশ, যে সময় দাঁড়িয়ে মানুষ পৃথিবীতে দেখেছে যখন ইলেকট্রিসিটি আসেনি, শুধু গ্যাসের আলো আছে বা ইলেকট্রিসিটি সেভাবে প্রচারও হয়নি, পরপর ইচ্ছা করে শিফট করছি, সেই সময় মানুষ যেভাবে রাত্রি দেখেছে, দেখে তার মনের মধ্যে যা ইমপ্রেশন হয়েছে, যা কিছু হয়েছে, একজন শিল্পী, একজন মহৎ শিল্পী বা একজন মহৎ শিল্পী হতে গেলে আরো অজস্র সাধারণ শিল্পী, সে অর্থে যারা
লিখে গেছে চুপি চুপি একা 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 কাইন্ড অফ। তারা এই এক্সপ্রেশন নিয়ে কাজ করে গেছে, তাদের কষ্ট, দুঃখ, বেদনা, তাদের রাজনৈতিক এক্সপ্রেশন, সামাজিক এক্সপ্রেশন, সোশ্যাল এক্সপ্রেশন। তারা কখনো রাত্রের আকাশ দিয়ে, কখনো নানা রকমের রাত্রের ছবি এঁকে নানা রকম ভাবে প্রকাশ করে করেছেন। এটা একটু আমি জানি না, মানে আমার আমার আজকাল মনে হয় কেমন জানি এই পৃথিবীটাকে দেখতে দেখতে, এবং এই বিষয়ের মানুষ যেহেতু আমি এগুলো নিয়ে ভাবিও হয়তো সেই জন্য হয়তো আমার মনে হয় না যদি ভ্যান গগ 2000 সালে দাঁড়িয়ে ছবি আঁকতেন ওনার পক্ষে একটা স্টারি নাইট আঁকা সম্ভব হতো বলে। থ্যাংক ইউ, এটাই আমার বলার ছিল। আপাতত আমার এই স্লাইড শেষ, এবারে আমি পাওয়ার পয়েন্টে ফিরছি, এই আমার আমার এখানে ফিরছি। আমি শেয়ারিংটা বন্ধ করি, স্টপ প্রেজেন্টিং করছি। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, মানে আমার আর এটা নিয়ে এখনই আর কিছু বলার নেই। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্বে তো নিশ্চয়ই যাব, তার কারণ অনেকের মনেই নিশ্চয়ই প্রশ্ন আছে, একজন হাত তুলে অপেক্ষাও করছেন। কিন্তু শ্রোতাদেরকে দুটো একটা ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য আমি মাঝখানে একটু ছন্দপতন ঘটাচ্ছি, আমাকে মার্জনা করবেন। সেটা হচ্ছে চ্যাট বক্সে 3টে লিংক দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংক, একটা আমাদের ইউটিউব চ্যানেলের লিংক, আর একটা হচ্ছে ফিডব্যাক ফর্মের লিংক। যদি এই লেকচার সিরিজটা নিয়ে কারোর কোনো বক্তব্য থাকে দয়া করে ফিডব্যাক ফর্মে গিয়ে আমাদেরকে কমেন্ট জানান। আমাদের সমস্ত লেকচারগুলি, প্রায় সমস্ত লেকচারগুলি ইউটিউব চ্যানেলে আছে, এবং আমাদের অন্যান্য কাজের ভিডিও ইউটিউব চ্যানেলে আছে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারেন। আর এছাড়া যদি ফার্দার সাহিত্যিকার সমস্ত নোটিফিকেশন থ্রু ইমেল পেতে চান, তাহলে দয়া করে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করুন। সেখানে সাবস্ক্রিপশন অপশন আছে, যদি আপনারা সাহিত্যিকাকে সাবস্ক্রাইব করেন বিনামূল্যে, তাহলে ফার্দার সমস্ত ইভেন্টের নোটিফিকেশন আপনাদের মেলের থ্রুতে যাবে। আমি আর ছন্দপতন করব না, আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। রাজদীপ কোনার হ্যান্ড রেজ করেছেন। রাজদীপ দা, আপনি বলুন। হ্যাঁ, সুদীপ দা, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে হয় আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে। একটা ছোট্ট প্রশ্ন আমার মনে হচ্ছিল, আপনি যেরকম বললেন যে মানুষের জীবনে এই আলো অন্ধকার এবং সেটা কতটা ভীষণভাবে আমাদের যে জীবনের স্বাভাবিক ছন্দ বা স্বাভাবিক বলি বা যাই বলি সাইকার্ডিয়ান রিদম যেটাকে এফেক্ট করে বা রেগুলেট করে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে দৃষ্টিহীন মানুষদের ক্ষেত্রে এইটা তাহলে কি রকম হবে? সেই ক্ষেত্রে কি তাদের সাইকার্ডিয়ান রিদমটা কিছুটা ব্যাহত হবে? এইটা একটা প্রশ্ন মনে হচ্ছে। দৃষ্টিহীন মানুষদের আমি যেটা বলেছিলাম, ফটোসেনসিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল, যেটা বেসিক্যালি আমাদের সার্কাডিয়ানটাকে কন্ট্রোল করে, খেয়াল করবেন সেটা কিন্তু নন ভিশনারি, অর্থাৎ দৃষ্টি আছে কি নেই তার সাথে কোনো সম্পর্ক নেই। আমি একটা সময় দৃষ্টিহীন মানুষদের সাথে কাজ করেছি আর কি। আমি দৃষ্টিহীন মানুষদের মধ্যে অনেকে আমাকে বলেছেন, যারা আওয়াজ হচ্ছে বোধহয় একটা, দৃষ্টিহীন মানুষদের মধ্যে অনেকে আমাকে বলেছেন যে আমার উপর একটু একটা ভায়োলেট লাইট হোক। কি সেন্সটা কি করে ডেভেলপ, আমি এখনো সব ভালো জানি না, কিন্তু আমি এটুকু বুঝি যে অ্যাকচুয়ালি হয়তো ফটোসেনসিটিভ রেটিনাল যে গ্যাংলিয়ন সেলটা যেটা আছে সেটা তাদের ক্ষেত্রে ইকুয়ালি অ্যাক্টিভ, নাহলে তারা তো রাত্রিবেলা ঘুমাতো দিনের বেলা জাগতো, দিনের বেলা ঘুমাতো রাত্রিবেলা জাগতো, সেটা তো হয় না। আর সার্কাডিয়ান তাদের একই থাকবে, তার কারণ ফটোসেনসিটিভ রেটিনাল গ্যাংলিয়ন সেল সেটা তো অ্যাক্টিভ থাকছে, তাদের সেটা যে দেখতে পাচ্ছে না, তারা কোনো তাদের ভিশন থাকছে না বলছেন আপনি, যেটা সেটা হচ্ছে তাদের হয় চোখের কোনো একটা জায়গা ক্ষতিগ্রস্ত আছে, বা অপটিক নার্ভ যেটা ব্রেনের মধ্যে নিয়ে যাচ্ছে সেটা কোথাও খারাপ আছে, এইসব কোনো কারণে তারা দেখতে পাচ্ছে না, কিন্তু চোখে আলো তো ঢুকছে, এবং ফটোসেনসিটিভ যে রেটিনাল গ্যাংলিয়ন সেলগুলো আছে সেগুলো তো সে আলোটা পাচ্ছে, অর্থাৎ সে তার সার্কাডিয়ানটা আরামসেই চালাচ্ছে। এই আমি উত্তরটা দিতে পারলাম তো? রাজদীপ দা, আপনার মিউট করা আছে।
ও হ্যাঁ, থ্যাংক ইউ একদম পরিষ্কার। হ্যাঁ, আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, এই সুযোগে আমি একটু একটা প্রশ্নের একটু পুনরাবৃত্তি ঘটাই। আচ্ছা, আমার না একটা জিনিস হয় যে মানে শুধু ভিডিওটা একটু অন করে নিলে ভালো হয়। আমার না এই ছবি তাকায় প্লিজ, আমার একটু ভালো লাগে, ইন্টারাক্টিভ লাগে। একদমই থিয়েটারের লোক তো। হ্যাঁ, এবং Expression- ওই জায়গা থেকেই আমি প্রশ্নটা আরেকবার, মানে দেবাংশুদার প্রশ্নটা আরেকবার পুনরাবৃত্তি করছি আর কি, যে আমি দেবাংশুদাকেই অনুরোধ করব যদি প্রশ্নটা আরেকবার সুদীপদার কাছে পৌঁছে দেন আর কি, সেইটা নিয়ে আমরাও একটু জানতে ইন্টারেস্টেড। না, আসলে এইটা খুব একটা বড় প্রশ্ন এবং মানে অনেকটা সময় জুড়ে ব্যাপার, কিন্তু তাহলেও ওই আমার বারবার এটা বলা যে যেহেতু সুদীপ রয়েছেন সেই জন্য এই লোভটা আসলে কিছুতে সামলাতে পারি না, যে থিয়েটারে যখন আমরা আলো করব বা আলোকে বোঝার চেষ্টা করব, কিভাবে বুঝবো? মানে রাত দেখাতে হলেই আমরা ব্লু দিই, মানে এই জায়গাটা, মানে শুধু এই জায়গাটা নয়, আরো একটু কিছু যদি সামান্য, মানে এখনো খুব একদম সময়ে সংক্ষিপ্ত হয়ে যায়নি, অতএব সুদীপকে আমি অনুরোধ করব একটু যদি ধরিয়ে দেন। ঠিক আছে, আমি বলছি, আমার মতো করে বলছি। আজকে একেবারেই আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছিলাম অ্যাকচুয়ালি, সরি। এই যে থিয়েটারে আলোর ব্যাপারটা আমি কিভাবে বুঝবো বা দেখবো, এটা খুব সত্যি সে অর্থে খুবই অদ্ভুত লাগে। ওয়ার্ক অফ আর্টে কালারের কি ইউজ হতে পারে, মানে সেটা তো মানে সেটা সত্যি খুব বলা মুশকিল। মনের রঙেই রং করা হয়, এইটুকু বলতে পারি। এর সাথে কোনো সম্পর্ক আলাদা করে যে এই রঙের ওই মানে, সেই রঙের সেই মানে, এসবে পার্সোনালি আমি অন্তত বিশ্বাস করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রঙের যে কথাগুলো বলা হয় নাট্যশাস্ত্রে বা কিছুতে, সেটা কিন্তু অবজেক্টের রেফারেন্সে রঙের কথা বলা হয়। অর্থাৎ শাড়ির রং, কাপড়ের রং, জিনিসের রং, আলোর রঙের কথা বলা হয় না। কারণ আলোর রং বিষয়টা কিন্তু খুব পুরনো নয়। আলোর রং বিষয়টা কিন্তু অনেক আধুনিক যুগে এসছে। আধুনিক আলো আসার আগে অব্দি সব আলোই সাদাই ছিল। সেটা কোনোটা একটু হলদেটে সাদা, কোনোটা একটু মানে দুধ সাদা, এর মধ্যেই মোটামুটি আলোর রং ঘোরাঘুরি করত। ফলে আলো মানে এই যে নাট্যশাস্ত্রে যে রঙের যে উল্লেখ আছে, সেটা আমার নিজের ধারণা সেটা অবজেক্টের মানে বস্তুর পার্সপেক্টিভে কথা, মানে গাছের, শাড়ির, গয়নার, পাহাড়ের, আকাশের, এই এই রেফারেন্সে রঙের বিষয়টা এসছে আর কি। মানে আর এমনিতে থিয়েটারের ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে, রঙের ক্ষেত্রে আসলে মানে যদি সত্যিকারে সেভাবে ভাবতে হয়, তাতে আলোর রং, আলোর রংটা নির্ভর করছে হচ্ছে অবজেক্টের রং কি তার উপরে। আমি যাক একটা লাল রঙের একটা জিনিসের উপরে, খুব সাদা কথা বলছি, সবাই জানি, একটা নীল রঙের আলো করলাম, তাহলে জিনিসটা কালো দেখাবে। মানে এবারে বিষয়টা হচ্ছে যে কালোর যে রং, এই রংটার যে ইমপ্রেশন, এই ইমপ্রেশনটা বেসিক্যালি আসে হচ্ছে আমার যে আর্টিস্ট বা যে জিনিসটা বানাচ্ছে ডিজাইনার, তার মনের জায়গা থেকে এটা বেসিক্যালি এটা তৈরি হয়। কিন্তু এই যে একটা কথা বললেন দেবাংশুদা, যে রাত্রিবেলায় নীল রং ব্যাপারটা, এটা খুব ইন্টারেস্টিং। এটা নিয়ে আমি একসময় বেশ অনেকটাই ভেবে টেবেছি, তাতে আমি একটা কনক্লুশনও এসেছি আমার মতো করে। আমরা তো রং মানে নীল রংটা তো সাধারণত দিনের বেলা দেখি, রাতের আকাশে তো নীল রং আমরা দেখি না। মানে রাতের আকাশ তো আমরা প্রায় কালোই দেখি, তাই না? এবারে
দিনের বেলার আকাশটা বরঞ্চ আমরা নীল রং দেখি। দিনের বেলায় সবচেয়ে বেশি নীল রঙের আধিক্য দেখতে পাওয়া যায়। তৎসত্ত্বেও আমাদের যখন নীল রঙের কোনো আলো জ্বলে তখন আমাদের সাথে তার সাথে রাতের অ্যাসোসিয়েশন তৈরি হয় কি করে? অনেক কিছু ভাবনা চিন্তার পরে আমার দুটো কথা মনে হয়েছে। এক নম্বর হচ্ছে রাত্রের আকাশের রং নীল, সত্যি সত্যি রাত্রের আকাশের রং নীল, কিন্তু ততটা আলো থাকে না বলে ওই রংটাকে দেখা যায় না, কালো দেখা যায়। অর্থাৎ নীল রঙের একটা শাড়িকে যদি কি আমি খুব কম আলোয় রাখি তাহলে ওটাকে কালো দেখাবে। সেটা আলোর অভাবের জন্য রাত্রের আকাশের রংটা নীল হয়েছে, কালো হয়ে থাকে। এবারে গ্যাংলিয়ন সেল সেটাকে দেখতে পাই কিনা বা সেটা থেকে কোনো রেসপন্ড করে কিনা আমি জানি না, সেটা আমার জানা নেই। আর দ্বিতীয় আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমার মনে হয়, নীল রঙের আলো জ্বালালে অ্যাকচুয়ালি কোনো অবজেক্টের ভিজিবিলিটি সবচেয়ে কমে যায়। নীল রঙের আলোর মধ্যে যে কোনো অবজেক্টকে সবচেয়ে আবঝা দেখা যায়। যে কোনো জায়গায় যে কোনো একটা অবজেক্টের উপর নীল রঙের একটা আলো জ্বালিয়ে দেখতে পারেন আপনারা, সেই অবজেক্টের ভিজিবিলিটি সবচেয়ে কমে যায়, তার এজ গুলো একটু ব্লার হয়ে আসে। আমার ধারণা মানুষের চোখ ব্লার এজ এবং অবজেক্টকে আইডেন্টিফাই করতে ঠিকঠাক মতো না পারা, এটার সাথে নিজের রড সেলের ভিশনটাকে কোথাও কানেক্ট করে। রড সেলের ভিশন আমি বলেছিলাম না যে ওটা একটু ব্লার ভিশন এবং ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভিশন হয়। নীল আলোর মধ্যে যে কোনো জিনিসকে দেখলে অ্যাকচুয়ালি ব্ল্যাক এন্ড হোয়াইট। সেই অর্থে এলইডি ব্লু যেগুলো আমরা ইদানিংকালে ইউজ করি বাটন, সেগুলো অ্যাবসলিউটলি ব্ল্যাক দেখায় বা গ্রে দেখায়, এক্সেপ্ট দ্য ব্লু কালার। এই জন্য আমার মনে হয় যে ব্রেন ওটাকে এইভাবে মেলায় যে নীল রংটার সাথে ও বেসিক্যালি ওই ব্লার ভিশনটাকে মেলায়, সেই জন্য ও ওটার সাথে নাইট কানেক্ট করে আমার ধারণা। আমরা পরের প্রশ্নে যাব। হুম। শ্রমিক হ্যাঁ, দেবাংশুদা কি কাউন্টার কথা বলার থাকলে? না না, আমার কোনো কাউন্টার কথা নেই, এই জন্যই আসলে খোঁচাতে ইচ্ছে করে। আচ্ছা, আমরা শ্রমিকদার প্রশ্নে যাই। শ্রমিকদা। সুদীপ বাবু, প্রথমেই বলি যে এক অসাধারণ টক। নানা রকম জিনিস শিখলাম যেগুলো আগে কখনো ভাবতে হবে সেটাও জানতাম না। যে প্রশ্ন সামান্য দুটো, একটা হচ্ছে যে আপনি যে একটা বললেন যে অনেক ছবি আঁকার ধরন দেখে হয়তো বোঝা যায় আর্টিস্ট কিরকম আলোর মধ্যে ছবিটা এঁকেছেন। কখনো একটা এ বিষয়ে শুনবার ইচ্ছে রইল। হ্যাঁ, সেটা একটা। আরেকটা হচ্ছে ফটোগ্রাফিতে দেখেছি আলোর সোর্সকে কেলভিন দিয়ে ডিফাইন করে। হ্যাঁ, সেটাকে স্টেজ লাইট আমি একটু বলে দিই আপনাদের, মানে খুব কঠিন ব্যাপার না। কেলভিন হচ্ছে কালার টেম্পারেচার। অর্থাৎ কালার টেম্পারেচার বিষয়টা কি না, যেটার উপরে অ্যাকচুয়ালি আলোর রংটা নির্ভর করে। কেলভিন কে যেটা আমি যেটা বললাম, লাক্স কতটা আলো, ইন্টেন্সিটি অফ দ্য লাইট। আর ওটা হচ্ছে টোন অফ দ্য লাইট। আলোর যে টোনালি আলোটা কি রঙের, অর্থাৎ হলুদ আলো হলে যদি যত কেলভিন হাই হবে, অর্থাৎ ধরা যাক 6000 কেলভিন, 7000 কেলভিন, যখন দুপুর বেলার আলো যেটা মানে যেটা বললাম দুধ সাদা আলো, তার কেলভিন ভ্যালু হচ্ছে 6000 7000 কে, অর্থাৎ কেলভিন। আবার এই যে আমি বলছিলাম যে ইয়েলো লাইট, যেটা আমি বলছিলাম ওয়ার্ম হোয়াইট, তার কালার টেম্পারেচার হচ্ছে 3000 কে বা তার নিচে, 3000 কেলভিন বা তার নিচে। এবারে আমাদের রাত্রিবেলায় আমরা সবসময়, আমরা লাইটিং ডিজাইনাররা আমরা সবসময় বলি যে উই শুড ইউজ, মানে আলো যেগুলো ব্যবহার করবো তার কালার টেম্পারেচার ডেফিনেটলি মাস্ট বি আন্ডার 3000 কে, অর্থাৎ ইয়েলো লাইট। আর ওই যে আপনি যেটা বলছেন কে মানে হচ্ছে কেলভিন, এটা হচ্ছে আলোর টোন, আর ওটা হচ্ছে আলোর ইন্টেন্সিটি। লাক্স লেভেল মানে কতটা অ্যামাউন্ট অফ লাইট। ধন্যবাদ। আর কারোর কোনো প্রশ্ন আছে?
নেই মনে হয়। আমার মনে হচ্ছে আর কারোর কোনো প্রশ্ন নেই। আজকের সেশনটা আমরা এখানেই শেষ করব, যেহেতু আর কারোর কোনো প্রশ্ন নেই। সুদীপদার কাছ থেকে আমরা আবারও শুনতে চাইবো, বিশেষ করে আমার নিজের কিছু ইন্টারেস্টের জায়গা আছে, যে থিয়েটারের লাইটিং নিয়ে আজকে সুদীপদা খুব ছোট করে ছুঁয়ে গেলেন বিষয়টাকে। সেটা নিয়ে আমরা আবারও ডিটেলে শুনতে চাইবো সুদীপদার কাছ থেকে। আমার মনে হয় সুদীপদা রাজি হবেন আবারও বলতে। একটা ঘোষণা, যে পরের পর্বে আমাদের সঙ্গে বক্তা হিসেবে থাকবেন শ্রী রাজদীপ কুনাল মহাশয়। তার বিষয় রবীন্দ্র নাটক, সংস্কৃতি ও রাজনীতি। আবারও বলি, পরের সপ্তাহে মঙ্গলবার সন্ধে 7টা থেকে বলবেন শ্রী রাজদীপ কুনার। বিষয় রবীন্দ্র নাটক, সংস্কৃতি ও রাজনীতি। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সুদীপদাকে অসংখ্য ধন্যবাদ। সুদীপদার কাছে সাহিত্যিকার তরফ থেকে আমরা কৃতজ্ঞ, সাহিত্যিকার প্রত্যেকেই আমরা কৃতজ্ঞ সুদীপদার কাছে, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটিয়েছেন বলে। যারা জয়েন করেছিলেন আমাদের সঙ্গে এই সেশনে, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি পরের সপ্তাহেও দেখা হবে। আজকে এখানেই শেষ করি। নমস্কার, শুভরাত্রি। নমস্কার, শুভরাত্রি।